বিরিয়ানি লাভার বিরিয়ানি খাবেন। চিকেনের ভেতর রয়েছে প্রোটিন, বিরিয়ানি রাইসের ভেতর রয়েছে কার্বোহাইড্রেট, এবং তার সাথে যদি একটা জিনিস ইনক্লুড করি, ধরুন রায়তা, ওটা হয়ে গেল প্রোবায়োটিক। দেখা যাচ্ছে কি যে হাত পা রোগা কিন্তু পেটের মেদ বেশি। আপনারা সকালবেলা উঠে ব্রেকফাস্টটা করুন রাজার মতো। এটা তো আমাদের পিরামিড এরকম। এবার পিরামিডটাকে যদি আমি উল্টে দিই, বড় পোর্শনটা আমি রাখলাম ব্রেকফাস্ট সকালের খাবারে, তারপর ছোট পোর্শনটা রাখলাম দুপুরের খাবারে, রাত্রে একদম এইটুকু পরিমাণ। পান্তা ভাত খেলে মানুষ মোটা হয়ে যায়। পান্তা ভাত খেলে তখনই মোটা হবে যখন অ্যালকোহল কি আমাদের শরীরের জন্য ভালো? আপনি রেড ওয়াইন খান। একটা মেয়ের যদি ক্রাইটেরিয়া বলি, মোটামুটি 120 ml পার ডে নিতে পারে। একটা ছেলের ক্রাইটেরিয়া যদি আমি বলি, রেগুলার 2 পেগ যেটাকে বলা হয় 120 করে, হুইস্কি, রাম, ভডকা এগুলো যদি নিতে চান, যদি আপনি আপনার পার্টনারকে হ্যাপি রাখতে চান, খুশি রাখতে চান, তরমুজে উপস্থিত না এল সিট্রুলিন, এটা কিন্তু রক্তনালীর প্রসারকে বাড়িয়ে দেয়, ফলে কি পারফরমেন্স বৃদ্ধি হয়। আপনার সেক্স লাইফ তখনই ধ্বংস হবে যখন আপনি বাইরে বেরোলেই আমাদের সবারই কিছু না কিছু ফাস্টফুড খেতে ইচ্ছা করে এবং আমরা খাইও। কিন্তু অনেকেই বলে ফাস্টফুড খেলে শরীরে ক্ষতি হয় বা শারীরিক নানা রকম রোগের সৃষ্টি হয়, কিন্তু এই ফাস্টফুডেরও খাওয়ার কিছু নিয়ম আছে। আর এ নিয়ে আজকে আলোচনা হয়েছে একজন নিউট্রিশনিস্ট চন্দ্রিমা দের সঙ্গে। পুরো পডকাস্টে দেখুন এবং যত ইচ্ছে ফাস্টফুড খান। আর সবাইকে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে এই পডকাস্ট বা শর্ট যেগুলোই দেখেন না কেন, তার 90% মানুষ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবই করেন। আর আপনাদের সাবস্ক্রাইবে আমরা মোটিভেট হই। তাই প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন, এবং আমরা আমাদের দিক প্রমিস করছি কিছু ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো পডকাস্ট আপনাদের প্রেজেন্ট করতে। পুজো কেমন কাটালেন ম্যাম? মানে ঘুরতে বেরিয়েছিলেন? হ্যাঁ, বেরিয়েছিলাম। ওই 2 দিন, আমার মেয়েটা ছোট তো, ওকে নিয়ে একটু বেরোলাম। এই 2 বছর বয়স হবে। আর আপনি কেমন কাটালেন? আমার অফিসে বসে আমাদের অফিসে বসেই কেটে গেছে। সেই অ্যাকচুয়ালি আমার না ক্রাউড ভালো লাগে না, আমি খুব ক্রাউড থেকে, আমারও ব্যাপারটা ইকুয়ালি সেম। আর আমার যেটা বেসিক্যালি, আমার তো অনলাইন কনসালটেন্সি চলে, অনেক পেশেন্টরা আসে যারা বাইরে থেকে ওই চেম্বারে এসে দেখাতে পারে না। এবার তারা সব সময় আমায় বলে যে দিদি অনলাইনে কি হবে। ইভেন ইন্ডিয়ার বাইরেও প্রচুর পেশেন্ট আছে যারা অনলাইনে আমার থেকে ডায়েট প্ল্যান নেয়। তো সেই ক্ষেত্রে ওই পুজোর 2টো দিন বাচ্চাটা ছোট, তাকে নিয়ে বেরোতে হয়, তাই বেরোনো। কিন্তু আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি আমার কাজ, তো কাজও করেছি সব মিলিয়ে মিশিয়ে। আর কলকাতার পুজো মানে সাংঘাতিক, মানে মনো টানে, আবার ভিড়টার জন্য যেতে ইচ্ছা করে। এক্স্যাক্টলি তাই। আমি যখন আমাদের ছাদে যাই না, গিয়ে দেখছি এইখানে লাইট জ্বলছে, ওখানে এইখানে ওই গানের সাউন্ড, এখানে মানে মনে হচ্ছে কি যাই। আবার যখন যাচ্ছি ওই লাইন দিয়ে ঠাকুর দেখতে হবে, ওটা 2টো ঠাকুর দেখতে বা 3 ঠাকুর দেখতে হয়তো রাত কেটে গেল পুরো। হ্যাঁ, মানে সেটাই হয়। যদিও বা পাস ছিল আমার কাছে, তবুও না এটা ওই লাইন দিয়ে একটা, হ্যাঁ এটা ব্যাপারটা টোটালি আলাদা। আমাদের কার্তিক পুজো এখানে প্রচুর ভিড় হয়। মানে আপনি জানি না কাটোয়া কার্তিক পুজো সম্পর্কে জেনেছেন কিনা। আমাদের এই বছর একটা ডকুমেন্টারি করা প্ল্যান আছে আমাদের কাটোয়া কার্তিক পুজো নিয়ে, এখনো ফাইনাল হয়নি আর কি, প্ল্যান প্রোগ্রাম চলছে। তো যদি হয় দেখবেন, আমাদের চ্যানেলেই আসবে, অবশ্যই দেখবো। প্রচুর ভিড় হয় এবং লাইন, মানে কলকাতার মতো অত এরিয়া না, এটা আমার জানা ছিল না। কাটোয়ায় প্রচুর, মানে কার্তিক পুজো মানে আপনি, মানে আপনারা কলকাতা থেকে কলকাতা দুর্গাপুজো যেমন সেলিব্রেট করেন, আমরা কাটোয়াতে কার্তিক পুজো সেইভাবে সেলিব্রেট করি। মানে অত বড় প্যান্ডেল, অত ভিড়, অত ওরকম বড় প্যান্ডেল, খুব সুন্দর। মানে আমি আমার এরিয়া অনুসারে বলছি, আপনি ইকুয়ালি পাবেন, মানে এরিয়া অনুসারে বলছি। আচ্ছা আচ্ছা, খুব, এবং খুব আনন্দ হয়। যাই হোক, পুজো গেল। হ্যাঁ, পুজো গেল। মানুষের ডায়েট তো একদম ঘেটে ঘ হয়ে গেছে। মানে কেউ লোভ সামলাতে পারেনি, কেউ একটু বেশি নিজেকে এক্সপ্লোর করতে গেছে। তো তাদের জন্য এখন কি করণীয়? দেখুন, আমার প্রচুর পেশেন্ট আছে যারা আমার কাছে ডায়েট কনসালটেন্সিতে আছে। অতিরিক্ত ডায়েট মানুষকে অসামাজিক করে তোলে, এটা আমি ফার্স্ট কথা বলবো। কেন নিয়মে থাকাটা, খুব নিয়মে থাকা, মানে এই যে আমাদের এগুলো লাইফের পার্ট, একদম অকেশন, ইনভিটেশন, এগুলো আমাদের লাইফের পার্ট। এবার আমি যদি একটা মানুষকে নিয়মিত প্যাম্পার করতে থাকি না, আপনাকে আপনার ছেলের জন্মদিনেও এইভাবে স্ট্রিক্টলি মানতে হবে, সে হয়তো আমার মুখের কথা শুনে মানলো, কিন্তু তার সাইকোলজি কি কাজ করবে, তাই না? তার সাইকোলজি ভাববে না, ব্যাপারটা কি হয়, যাতে ডায়েটটা মোনোটোনাস না হয়, একঘেয়েমি না লাগে আর কি।
পুজোর ব্যাপারটা আমি বলি, আমি যেটা বলবো, পুজোতে সব থেকে ফার্স্ট যেটা রাত জাগা। রাজা সেক্ষেত্রে কি হচ্ছে, ঘুমের একটা ডেফিসিয়েন্সি কিন্তু আসছে। এবার যখনই ঘুমের ডেফিসিয়েন্সি আসবে, ঘুম হচ্ছে আমাদের শরীরের চার্জের মতো। আমরা যদি মোবাইলে চার্জ না দিই তাহলে কি হবে, মোবাইলটা একটা টাইমের পর ডেথ হয়ে যাবে। আমাদের ঘুমটাও তাই। এবার রাত জেগে জেগে ঠাকুর দেখছি, পরের দিন সকালবেলা আবার সেজে গুজে মণ্ডপে যাচ্ছি, আলটিমেটলি ঘুমটা কোথায় গেল? সবার আগে যেটা ব্যালেন্স করতে হবে, এবারে ঘুমের ব্যালেন্স করতে হবে, ফার্স্ট পয়েন্ট। ওকে, দ্বিতীয় পয়েন্ট, এই যে ঘুমের ব্যালেন্স মিন্স কি বলছেন, যে ঘুমের ব্যালেন্স একটানা ঘুমিয়ে নেওয়া নাকি অল্প অল্প করে? অল্প অল্প করে সারাদিনে মোটামুটি 7 to 8 আওয়ার্স ঘুম দরকার, এবং সেটা গভীর নিদ্রা। তো ঘটনা হচ্ছে এই ফার্স্ট একটা পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো, যে পুজোর মধ্যে অনেকে বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা বা এগুলো খেয়েইছে, প্রচুর পরিমাণে খেয়েছে। এবারে এটাকে কি করে ব্যালেন্স করতে হবে? ধরুন ধরুন বাইরে গিয়ে এগ রোল খেয়েছে, কথার কথা, ওটা তো বেসিক্যালি কি করা হয়, ডিমটা ফ্রাই করা হয়। এবার ওই ডিমের যা নিউট্রিশন ভ্যালু, এটাকে আমি চেঞ্জ করে দেবো। ধরুন একটা সেদ্ধ ডিম খাবেন আপনি, আচ্ছা, তাহলে কি হলো, সেদ্ধ ডিমের কিন্তু ক্যালোরি কন্টেন্ট অনেক কম ওই ফ্রাইড ডিমের তুলনায়। ওকে, ঠিক আছে। তো আমি কি করব, যে কয়দিন খেয়েছি হয়ে গেছে, কিন্তু এবার আমার রুটটা আমি পরিবর্তন করব। আমি কি করব, একটু বয়েলড এগ খেলাম, আর ডিটক্স ওয়াটার। কারণ কি, পুজোর কয়দিন আমরা এত বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খেয়েছি, আমাদের শরীরে কিন্তু টক্সিসিটি একটু বেড়ে গেছে, একটু হলেও বেড়েছে। তো সেই ক্ষেত্রে না, ডিটক্স ওয়াটারটা খুব বড় রোল প্লে করে। আমাদের বডি থেকে ফ্রি র্যাডিক্যালস যত বেরিয়ে যাবে, আমাদের বডি যত ডিটক্সিফাই হবে, তত কিন্তু আমাদের মেটাবলিক রেট স্ট্রং থাকবে। আচ্ছা, তত কিন্তু আমাদের সমস্ত রকম এনার্জি বলুন বা যে কোনো কাজের প্রতি অ্যাক্টিভিটি, সেগুলো অনেক অনেক বেশি স্ট্রং হবে। তো এই গেল, আপনি খাদ্যের ব্যালেন্সটা এভাবে করতে হবে। এবার আসা যাক, যারা ওয়ার্কআউট করেন, যারা যোগা করেন, তারা এমনিই করেন, তারা ব্যস্ত হলেও করেন, এটা হচ্ছে ব্যাপার। এটা কিন্তু একটা বড় হ্যাবিট। এবার কি হয়, পুজোর কয়দিন যে ম্যাডাম ওয়ার্কআউট তো আমি করলাম না, আমার করা হয়ে উঠলো না, আমি চেষ্টা করেও সময়টা বার করতে পারলাম না। আমি বলবো, পুজো হয়ে গেছে, এবার একটা গোল ঠিক করে নিন। ধরুন আপনার পুজোর মধ্যে আপনি পুট অন করেছেন 7 কেজি বা 4 কেজি বা 3 কেজি। এবার আপনি ওটাকে একটা গোল লক্ষ্য ঠিক করে নিন, যে আমার এই 3 কেজিটা রিডিউস করতে হবে। তার মানে কি, আমাকে দেখতে হবে, আমাকে নিজেকে নিজের মনিটর করতে হবে। একদম, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। কারণ সবার আগে কি বলুন তো, নিজের প্রতি একটা সেলফ কনফিডেন্স না থাকলে কোনোদিনও কিচ্ছু করাই পসিবল না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে জলের ব্যালেন্সটা করতে হবে, খাদ্যের ব্যালেন্সটা করতে হবে, ঘুমের ব্যালেন্সটা করতে হবে, আর ওয়ার্কআউট। যদি কিচ্ছু সময় না পান, যদি জিমে যাওয়ারও সময় না হয়, আপনি ঘরে নর্মাল সূর্য প্রণাম করুন, ওটা আপনার ফুল বডির স্ট্রেচিং। সূর্য প্রণাম মানে 10টা ব্যায়াম, তাই তো? হ্যাঁ, 10টা ব্যায়াম, মানে আমাদের পুরো শরীরের স্ট্রেচিং হচ্ছে। সূর্য প্রণাম যদি কেউ রেগুলার 7 সেট করে, 7 সেট করে যদি করতে পারে, প্রথম হয়তো কেউই পারবে না, খুবই টাফ, করতে পারে, তাহলে না তার শরীরের সমস্ত কিছু ইমপ্রুভ হবে। মানে হাঁটা চলার দরকার নেই, মানে যেটা জিমে যাচ্ছে হাঁটার দরকার নেই সেটা না। যদি ওই যে আবার বলছি, কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। ওই একদিন করলাম ভালো লাগছে, 2 দিন করলাম এনার্জি নিয়ে, 7 দিন থেকে আর মন চাইছে না, সেটা করলে কিন্তু হবে না। মানে আপনি বারবার বলছেন হ্যাবিট, একদম একদম। আমরা যেরকম ব্রাশ করি, সেরকম সূর্য প্রণামের যদি আমরা হ্যাবিট করে নিতে পারি, ওটা সারা দিনের একটা ফুল ওয়ার্কআউট। এবার আরেকটা কথা বলি, ঘরে বসে এরকম অনেক ওয়ার্কআউট করা যায়, যেগুলো জিমের, যেরকম আপনার ধরুন 3 তলা বাড়ি, কথার কথা, আপনি সিঁড়ি থেকে আপস অ্যান্ড ডাউন করলেন, একবার উঠলেন নামলেন, এরকম একবার হলো, এরকম 10 কাউন্টস করুন, এতে প্রচুর ক্যালোরি আপনার ওয়েস্ট হবে। আপনি ঘরে মপ ইউজ করছেন ঘর মোছার জন্য, আপনি বসে ঘর মুছুন, তাতেও আপনার অনেক ক্যালোরি রিডিউস হবে। আপনি ওয়াশিং মেশিন ইউজ করছেন জামা কাপড় কাচার জন্য, আপনি নিজের হাতে কাচুন। আপনি ভাববেন যে কষ্ট হবে, ওই কষ্টটাই তো করতে হবে। আপনার কথা শুনে একটা কথা মনে পড়লো, মানে আগে
আগেকার মানুষ সব তো এই কাজগুলো করতো, একদম, একদম। তারা বেশি দিন বাঁচতো, বেশি দিন একদম। সুস্থ থাকতো। এখন টেকনোলজির সুবিধা হয়ে কি মানুষের শারীরিক অক্ষমতা বেড়ে গেছে? দেখুন, আমি একটা কথা যদি এই প্রসঙ্গে বলি, আমার মনে আছে আমি তখন ছোট ছিলাম, আমার দাদু পুলিশে চাকরি করতেন। তো আমি দেখতাম ওনার একটা সাইকেল ছিলেন, ঠিক আছে? তো উনি না সাইকেল চালিয়ে 1 বস্তা চাল পিছনে আটকে বাড়ি ফিরতেন। আচ্ছা, সেই মানুষটা কিন্তু মানে অনেক দিন বেঁচে ছিল, প্রায় 80 বছর দাদু কিন্তু বেঁচে ছিল। ইভেন দাদুর কোনোদিনও সুগার হয়নি, কোনোদিনও হার্টের কোনো সমস্যা হয়নি, মানে জাস্ট বার্ধক্যজনিত কারণে যেভাবে মানুষ চলে যায় সেটা হয়েছে, কিন্তু মানে বলে না রোগে ভোগে যায়নি, এটা হচ্ছে ব্যাপার। কারণ কি আগেকার দিনের মানুষের লাইফস্টাইল ছিল মানে অনেক অ্যাক্টিভ। আগেকার দিনের মানুষ নিজেই মাটি কোপাত, একদম তাই না? এখনকার দিনে দেখুন, এখনকার দিনে আমরা অনেক স্লো, আমরা বসে কাজ করছি। এই যে এই ব্যাপারটার জন্য এখন যারা আপনাদের মতো সার্ভিসে আছে বা পেশাতে আছে তাদের মানে চাহিদা বেড়ে গেছে, মানে অ্যাটলিস্ট তারা রুটে আনছেন, মানে আপনাদের কথা শুনছি। চেষ্টা করি সকলকে 100% দিয়ে গাইড করার, কিন্তু টেকনোলজি, এখন তো টেকনোলজির যুগ। এবার ব্যাপারটা কি হয় না, সবার আগে না মানে ভাবনা চিন্তা, একদম আপনার ভাবনা চিন্তা যদি এরকম থাকে যে আমি ওই লক্ষ্যে পৌঁছাবো, আর আপনার ভাবনা চিন্তা যদি এরকম থাকে আমার দ্বারা হবে না, পারবো না। এবার কি এরকমও কিছু ম্যাটার করে আপনি কাদের সাথে রয়েছেন। ঠিক ঠিক। আপনার পাশে যদি সব পজিটিভ মানুষটা থাকে না, আপনার অটোমেটিক্যালি পজিটিভিটি গ্রো হবে, সে আপনাকে বলবে। আর যদি আপনি পজিটিভ হন, আপনার চারপাশে নেগেটিভ থাকে, আমাকে নেগেটিভ করে দেবে, টেনে নেবে আপনাকে। তো এটা একটা খুব ম্যাটার করে। ডিসিপ্লিন লাইফ লিড করাটা আজকালকার জীবনের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, এই হচ্ছে ব্যাপার। আপনি পুজোর ডায়েট ম্যানেজ করার সময় একটা কথা বললেন জিমের কথা। জিমের কথা শুনে আমার মনে পড়লো, পুজোর আগে না জিমে প্রচুর মানে ক্লায়েন্ট বেড়ে যায় আর কি, জিমের আর কি, মানে প্রচুর আর কি ইয়াং ছেলেরা বা মেয়েরা যারাই হোক তারা প্রত্যেকে জিমে যায়, 1-1.5 মাস জিম করে, তারপর আবার স্টপ। আদৌ কি ওই 1-1.5 মাস জিমের কোনো এফেক্ট হয় শরীরে? 1-1.5 মাস জিম, এখানে পুজোর আগে যে চাহিদাটা বাড়ে, আসলে আমি কি বলতে বুঝতে পারছি না। টোটালটা আমার কাছে ক্লিয়ার। এখানে যদি আমি বলি, আমাদের শরীরের 1 কেজি ওয়েট লস করতে কত ক্যালোরি বার্ন করতে হবে? 7500 ক্যালোরি যদি আমরা শরীর থেকে ঝরাই, তবে আমাদের শরীর 1 কেজি ফ্যাট বার্ন করবে। ওকে, তো আমাদের যে ডায়েটের ক্যালকুলেশন একটা নর্মাল বলছি, ঠিক আছে? ধরুন আপনার সারাদিনের ক্যালোরির চাহিদা ওই 2000 ক্যালোরি, ঠিক আছে? আপনার হাইট অনুযায়ী আপনার ওয়েটটা একটু এক্সেসিভ, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি হয়তো 500 ক্যালোরি মাইনাস করে আপনাকে একটা 1500 ক্যালোরির খাদ্য তালিকা দিলাম, ঠিক? তাহলে কি হচ্ছে, প্রত্যেক দিন আপনার 500 ক্যালোরি করে মাইনাস হচ্ছে, ঠিক আছে? এবং আপনি যখন ওয়ার্কআউট করছেন, আপনি যদি খুব হাই ইন্টেন্সিটি করেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 200 ক্যালোরি, বড় জোর 150 ক্যালোরি মাইনাস হচ্ছে, খুব খুব। এবার আপনি এখানে আপনি হিসেবটা বুঝুন। আপনি জিমে গিয়ে 2 মাস পাগলের মতো জিম করবেন, আলটিমেটলি এতে করে আপনার কাজের কাজ কিচ্ছু হবে না। তারপর যখন আপনি জিমটা বন্ধ করে দেবেন, আপনার মেটাবলিক রেটটা কিন্তু স্লো হয়ে যাবে হঠাৎ করে, এবং আপনার শরীর একটা টাইম একরকম অ্যাক্টিভিটি করে করে অভ্যস্ত হলো 2 মাস ধরে যদি করে। আর যারা করার হয় তারা ওই 2 দিনের জন্য গিয়ে করে না, যারা করার হয়। আর যারা ওরকম 2 দিনের জন্য ভর্তি হবে তারা পজিটিভিটির সাথে ব্যায়াম করবে না। ওটা একটা ট্রেন্ডে, চলো ট্রেন্ডে যাচ্ছি আমরা, করলাম, ব্যাস ফিরে এলাম না। আমি বলবো যদি করতেই হয় তাহলে সব সময়ই করতে হবে। হ্যাঁ, এবার আমি ওই প্রথমেই একটা কথা বললাম, অতিরিক্ত ডায়েট মানুষকে অসামাজিক করে তোলে। আমরা তো সামাজিক মানুষ, সমাজের প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা অকেশনকে আমাকে অ্যাটেন্ড করতে হবে। তো আমি বলবো এই সমস্ত অনুষ্ঠান বা অকেশনে কিভাবে আপনি আপনার খাদ্যের ব্যালেন্সটা করবেন ওখানে গিয়ে উপস্থিত থেকে, সেটাই কিন্তু একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের কাজ, ওই সাজেশনটা দেওয়া। এবং আমার এরকম প্রচুর পেশেন্ট আছে আমার কাছে, মানে হাইয়েস্ট আমি যদি ওয়েট রিডাকশনের কথা বলি,
কেজি অবধি ওয়েট লস হয়েছে শুধুমাত্র খাদ্য তালিকা মেইন। কেজি? ইয়েস। ওয়েট কত ছিল? তার ওয়েট ছিল আই থিঙ্ক 79 বা 80 কেজি ছিল, সেখান থেকেও 49 বা এরকম সামথিং এসছে। আমার এটুকু মনে আছে। পেশেন্টের দীর্ঘদিন ধরে মানে বিয়ে হয়েছিল, মা মানে প্রেগনেন্সি আসছিল না, তো পেশেন্টকে ডাক্তার বলেছে আইভিএফে যেতে হবে। তো সেখানে উপায় কি, ওয়েট রিডাকশন করা। তো ওই এক্সেসিভ ওভারওয়েট, ইভেন আমার পেজেও ওনাদের সবার ফিডব্যাক রয়েছে। তো ওই যখন আমার কাছে এলো খুবই হতাশ হয়ে, একটা মেন্টাল স্ট্রেস, ডিপ্রেশন, আমার দ্বারা হবে না, আমি পারবো না, তারপর এজটাও হয়ে যাচ্ছে। আমি তখন একটা পজিটিভিটি দিলাম যে না, পারবে, অবশ্যই পারবে, কেন পারবে না। তারপর তারা নর্মাল ওয়েতে আসলো না, দুবার করে আইভিএফ সাকসেসফুল হলো না, 3বারের বেলায় গিয়ে তারা সাকসেসফুল, এবং তাদের টুইন্স বেবি হলো, একটা ছেলে একটা মেয়ে। ভদ্র মহিলার বয়স যখন 40 বছর তখন সে মা হলেন, এবং ভদ্রলোকের আরো 2-3 বছর বেশি। তো এগুলো আমার কাছে একটা বড় সাকসেস আমি মনে করি। তাই, কারণ মানুষের ব্লেসিংস এর থেকে তো আর বড় কিছু হতে পারে না। না, এটা হচ্ছে একটা জাস্ট একটা ঘটনা আমি বললাম। আপনার অভিজ্ঞতা অবশ্যই। আপনি বারবার ডায়েট এবং নিয়মের কথা বলছেন। এই ডায়েটের নিয়মের মধ্যে একটা পার্ট পড়ে, যেই যত ডায়েট করুক উইকেন্ডে নিজেকে একটু ব্রেক করতে ইচ্ছে করে। আপনি বারবার বলছেন যে একটা নিয়মে থাকতে, একটা বাট ওভার নিয়মে না যেতে। বাট যারা উইকেন্ডে থাকে, যারা সারা সপ্তাহ কাজ করে, গিয়ে উইকেন্ডে তার ব্রেকটাকে হালকা হলেও ব্রেক করে, সে কতটা ব্রেক করতে পারে বা তার কতটা ব্রেক করা উচিত যেখানে তার ডায়েটটা মেনটেন হবে? আচ্ছা, ধরুন আপনি কন্টিনিউ ডায়েট করছেন। ডায়েট মানেটা কি? আমার কাছে ডায়েট মানে হচ্ছে ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট ইজ আ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ওয়াটার। এই 6খানা উপাদান আপনার শরীরের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার দরকার যতটুকু, সেটা আমি প্রেসক্রাইব করে দিই পেশেন্টকে। ঠিক আছে? তো ঘটনা যেটা, আপনি যখন একটা উইকেন্ডে যাবেন, ধরুন আপনি বিরিয়ানি খাবেন, কথার কথা, আপনি বিরিয়ানি লাভার, বিরিয়ানি খাবেন, তো আমি বলবো জিনিসটা এইভাবে ব্যালেন্স করুন। ধরুন চিকেন বিরিয়ানি, আপনি কি করবেন, চিকেনের ভেতর রয়েছে প্রোটিন, বিরিয়ানি রাইসের ভেতর রয়েছে কার্বোহাইড্রেট, এবং তার সাথে যদি আমরা আরেকটা জিনিস ইনক্লুড করি, ধরুন রায়তা, টক দই এবং শসা পেঁয়াজ দিয়ে যেভাবে তৈরি হয়, ওটা হয়ে গেল প্রোবায়োটিক। ঠিক আছে? এবার কিভাবে করতে হবে, রাইসের পরিমাণটা কম নিলাম, রায়তার পরিমাণটা বেশি নিলাম, ওইদিকে চিকেন 3 পিস নিয়ে নিলাম, তাহলে কিন্তু জিনিসটা ব্যালেন্স হয়ে গেল, আপনার মানসিক তৃপ্ততাও আসলো। ব্যাপারটা আপনি পুরোটা সার্কেলে করতে বলছেন। একদম একদম। কারণ কি, বেসিক্যালি দেখুন, কার্বোহাইড্রেট জাতীয় খাবার ব্রেকডাউন হয়ে আমাদের এনার্জি দিচ্ছে, ঠিক ঠিক। প্রোটিন জাতীয় খাবার ব্রেকডাউন হয়ে অ্যামিনো অ্যাসিড দিচ্ছে, এবং ফ্যাট জাতীয় খাবার ব্রেকডাউন হয়ে ফ্যাটি অ্যাসিড দিচ্ছে। এগুলো হচ্ছে ম্যাক্রো নিউট্রিশন, মানে বড় নিউট্রিশন। এবার যদি মাইক্রোর কথায় আসি, সেটা হচ্ছে ভিটামিন, মিনারেল। ঠিক আছে? তো আমি কি করব, এই যে বিরিয়ানি যেটা কথা বললাম, চালে কার্বোহাইড্রেট পেলাম, ওইদিকে প্রোটিন পেলাম, আলুতেও খুব নমিনাল কার্বোহাইড্রেট পেলাম, যদি আপনি একটা ওইদিকে স্যালাড, টক দই, প্রিবায়োটিক, প্রোবায়োটিক, এবং ওখানে আপনার স্যালাডে কিছুটা ফাইবার পেলাম, তাহলে মিলটা কিন্তু ব্যালেন্স হয়ে গেল, এবং আপনি ফুলফিল হলেন ভেতর থেকে, যে না আমি খেলামও, আবার আমার আত্মাকে কষ্টও দেওয়া হলো না, আবার শরীরও ঠিক। মানে ওভারঅল বিষয়টা আমি উইকেন্ডে একটু নিয়ম ব্রেক করতেই পারি, কিন্তু সেটা একটা সার্কেলের থেকে একদম একটা সার্কেল। সবার আগে না, আপনি যখন রেস্টুরেন্টে যাবেন বা কোথাও যাবেন, আপনি এটা মাথায় রাখবেন যে আমি অতিরিক্ত রিচ কিছু খাবো না। দেখুন, ব্ল্যাক পিপার চিকেন জানেন তো, পিপার চিকেন, পিপার দিয়ে করা হয়, ওটা কিন্তু আপনি ধরুন আপনি রাস্তায় রয়েছেন, আপনি কোথাও বুঝতে পারছেন না কি খাবেন, তো আমি বলবো আপনি একটা ভালো রেপুটেটেড একটা রেস্টুরেন্টে ঢুকলেন, আপনি একটা ব্ল্যাক পিপার চিকেন প্লেন একদম অর্ডার করলেন, তার সাথে 1 বাটি স্যালাড নিয়ে নিলেন, ব্যালেন্স হয়ে গেল আপনার মিলটা। বুদ্ধিটা করে, ফুডটা খুব ইম্পর্টেন্ট, মানে ফ্রুট যেটা আর কি, ফল। হ্যাঁ, ফল। আমি কেন বলছি, দেখুন, এটা তো ন্যাচারাল সোর্স। একদম ঠিক আছে? যে কোনো ফল হচ্ছে ন্যাচারাল সোর্স, এবং প্রকৃতি থেকে আমরা যে সমস্ত খাবারগুলো পাই, সেগুলো যদি আমরা মিনিমাম 60% গ্রহণ করতে পারি, আপনাকে ডায়েট করতে হবে দিনের রুটিনে। হ্যাঁ, আমরা ধরুন ভেজিটেবলস, স্যালাডস বা সমস্ত রকম ফল,
তারপর ধরুন টক দই, বা ধরুন একটু আমন্ড বাদাম, বিভিন্ন রকম, যে আমার ইউ&ডি ওটস নিউট্রিশনিস্টের মিক্স সিডস পাওয়া যায়। আচ্ছা। সিডস বলতে পামকিন সিড, সানফ্লাওয়ার, ওয়াটারমেলন, চিয়া সিড, ফ্ল্যাক্স সিডস, 9 রকমের সিডস আছে। আচ্ছা। এর ভেতর প্রচুর পরিমাণে ম্যাক্রোনিউট্রিশন রয়েছে, সরি Okay. মাইক্রোনিউট্রিশন রয়েছে, মানে ভিটামিন মিনারেল রয়েছে। হুম। তো এগুলো যদি আমরা একটু রিচ খাবারের পাশাপাশি রেগুলার ইনক্লুড করতে পারি, বা ধরুন অনেকে অতিরিক্ত ওজন, বা দেখা যাচ্ছে কি যে হাত পা রোগা হুম। কিন্তু পেটের মেদ বেশি, আমায় অনেকে বলে যে দিদি আমার হাত পা অনেক রোগা কিন্তু সেন্ট্রাল ওবেসিটি। কিন্তু সবার আগে দেখতে হবে আপনার এই সেন্ট্রাল ওবেসিটিটা কেন হচ্ছে। আপনি নিশ্চয়ই লেট নাইট করে ঘুমাচ্ছেন, আপনি নিশ্চয়ই রাতের খাবার লেট করে খাচ্ছেন, ওগুলোই কিন্তু মেন কারণ। এবং সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা সকালবেলা উঠে ব্রেকফাস্টটা করুন রাজার মতো, বুঝতে পারলেন? মানে ফল না, ব্যাপারটা আমি বলি, এটা তো আমাদের পিরামিড এরকম হয়। এবার পিরামিডটাকে যদি আমি উল্টে দিই, তাহলে বড় পোর্শনটা আমি কি উপরে করব? যাচ্ছে। বড় পোর্শনটা আমি রাখলাম ব্রেকফাস্ট, সকালের আচ্ছা। খাবারে। তারপর ছোট পোর্শনটা রাখলাম দুপুরের খাবারে। Okay. রাত্রে একদম এইটুকু পরিমাণ খাবো, যেটুকু না খেলে না। যেটুকু না খেলে নয়, ওইটুকু যদি আপনারা এই হ্যাবিটটা করে নিতে পারেন, তাহলে আপনি যে পিরামিডের উল্টোটা বলছেন, সেই পিরামিডের উল্টে, মানে আমি সকালে যে রাজার খাবারটা বলছিলাম, কি থাকা উচিত? সকালবেলা আপনার মনে যা চায় রাখুন। যা তবে কিছু। হ্যাঁ, একটা কথা বলি, এরকম না আপনি যদি বিরিয়ানি খেতে চান বা আপনি যদি লুচি ঘুগনি এগুলো খেতে চান রোজ রোজ, সেটা মোটেই নয়। আপনি ডালিয়া রাখতে পারেন, আপনি ওটস রাখতে পারেন, মশালা ওটস, মানে ন্যাচারাল ফুডের উপর বেশি ন্যাচারাল জোর দেওয়া। ফুডের ওপর বেশি জোর। একদম। তারপরে ফল রাখলেন, হ্যাঁ, দই রাখলেন, এগুলো রাখুন। আর সকালে যদি আপনি ভাত খেতে চান সেটাও খেতে পারেন, কোনো অসুবিধে নেই। আপনি একদম সকালে কাজে বেরোচ্ছেন, অফিসে বেরোচ্ছেন, নর্মাল ভাত ডাল সবজি বাঙালি খাবার, এক পিস মাছ রাখলেন, এটা খেয়ে বেরিয়ে যান, আপনি সারাদিন এনার্জেটিক থাকবেন। আচ্ছা। আর দুপুরে? আর দুপুরবেলা আপনি একদম হালকা খাবার কিছু খেলেন, ধরুন একটা রুটি, ওটসের আটার রুটি, তার সাথে এক বাটি দই এবং মিক্স ভেজিটেবলস, ওকে। এটা খেলেন। তার মানে কি জিনিসটা ব্যালেন্স হলো। হ্যাঁ, অনেকের অফিসে গিয়ে দেখছি আমি, অনেক পেশেন্টরা আমায় বলে যে দিদি ব্রেক হয়, আমি নিচে নেমে একটা বার্গার খেয়ে নিলাম। আলটিমেটলি জিনিসটা বড্ড টেস্টি, কিন্তু ক্যালোরি লেভেলটা হাই। আপনার হয়তো ওটা হাইপোথ্যালামাস, আপনার ব্রেন স্যাটিসফাইড হচ্ছে, কিন্তু ওই ইনস্ট্যান্ট ক্যালোরিটা কোথায় যাচ্ছে? বেরিয়ে তো যাচ্ছে না। ওগুলোরই নাম হচ্ছে সুগার, থাইরয়েড। মানে আমরা যে ভুল খাবারগুলো খাই, সেগুলোই আমাদের ওইভাবে আউটপুট করতে হবে, ব্যালেন্স করতে হবে। মেন কথা হচ্ছে আমি যেটা বলবো, ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সটা, এই যে আমার আন্ডারে যারা ডায়েট করেন বছরের পর বছর, তারা কিন্তু একটা টাইমের পর নিজের খাদ্যের ব্যালেন্স করতে নিজেরাই শিখে যায়। আচ্ছা, স্বাভাবিক ব্যাপার। নিজের খাদ্যের ব্যালেন্স করতে তখন আর আমি বলি না যে আমাকে আর দেখানোর প্রয়োজন, বছরে 2 বার দেখিয়ে নিন, ব্যাস। তাহলেই আপনি একটা মানুষ যখন 17 কেজি 20 কেজি ওজন কমাচ্ছে, বা তার যখন ব্লাড রিপোর্টস, সুগার, থাইরয়েড এগুলো সব নর্মাল রয়েছে, তখন কিন্তু সে তার ওই হেলদি লাইফস্টাইলটার সাথে এক হয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে যায়, এবং সে কিন্তু নিজেই বুঝতে পারে, বা তার শরীর কিন্তু তাকে নিজের থেকেই সিগন্যাল দেয় আমার এটা দরকার আছে। বা ধরুন মানে সাপোজ কেউ হাই ব্লাড সুগার বা প্রেশারের রোগী, আমার কাছে এরকম অনেক হয়। তো বেসিক্যালি কি হয়, যে যারা ব্লাড প্রেশারে যারা আক্রান্ত থাকে তাদের সোডিয়ামটা কমিয়ে দিতে হয়, পটাশিয়ামটা বাড়িয়ে দিতে হয়, ঠিক আছে? ডাবের জল বা সাপোজ পান্তা ভাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম। পান্তা ভাত বলতাম, আপনি সকালে খাবার রুটিন বললেন, যে খাবার রুটিনে ভাত খেয়ে মাছ ভাত খেয়ে যেতে পারে। আমরা ছোটবেলা পান্তা ভাত খেতাম, মা বলতো খেয়ে নে, ভালো, সারাদিন পেট ঠান্ডা থাকে। পান্তা ভাতের গুণাগুণ কি আছে? পান্তা ভাত, তাই তো? পান্তা ভাত নিয়ে তাহলে বলি, ডিটেলসে বলি। একদম একদম। পান্তা ভাত মানেটা কি? এই যে আমরা ভাত আগের দিন রাত্রেবেলা জলে ভিজিয়ে রাখছি। একদম। ভিজিয়ে রাখা কি, ভাতটার অক্সিজেনের সংস্পর্শে আসছে না, এবং যখন এটা অক্সিজেনের সংস্পর্শে আসছে না, এর ভেতর কিন্তু ল্যাক্টোব্যাসিলাস বলে একটা ব্যাকটেরিয়া গ্রো করছে। সেটা ভালো ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া, সেটা কিন্তু গুড ব্যাকটেরিয়া। এবং আপনি যখন ওই পান্তা ভাতটা সকালবেলা খাবেন, দীর্ঘদিন ধরে আপনার দেখা যাচ্ছে ইনডাইজেশন হচ্ছে, আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, আপনার
অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, খুব সহজে একটা টাইমের পর আপনি বুঝতে পারবেন ওই জিনিসগুলো কমে যাচ্ছে। এতটা গুণ? এতটা গুণ, এতটা। পটাশিয়াম বলুন, ম্যাগনেসিয়াম বলুন, বা আপনি আয়রন বলুন, সব থাকে। গরম ভাতের তুলনায় অনেক গুণ বেশি থাকে পান্তা ভাতে, অনেক গুণ। এখানে আমার আরেকটা প্রশ্ন আছে, শোনা কথাটা আমার, সেটা হচ্ছে যে পান্তা ভাত খেলে নাকি মানুষ মোটা হয়ে যায়, এটা কি সত্যি? একদম ভুল কথা। ভাত ব্যাপারটা আমি বলি, দেখুন, পান্তা ভাত খেলে তখনই মোটা হবে যখন ভাতের কোয়ান্টিটিটা অনেকটা খাবে। আচ্ছা, মানে বুঝাতে ভাত মানে পারলাম? কি, মানে পান্তা ভাতই অনেকটা খাবে না দুপুরের খাবারের ভাতটা? পান্তা ভাত এক টাইম খাওয়া হোক, সেটা ব্রেকফাস্টে হলে খুব ভালো হয়। Okay. এরকম না ব্যাপারটা, অনেকে যেরকম করেন যে পান্তা ভাত খাবো বলে আমি পান্তা ভাত তৈরি করছি, আর একটা আগের দিনের চাল রয়ে গেল, ওটাই জল ঢেলে দিলাম, ওটাই হতো আর কি। ওই মাইন্ডসেট না করে আমি পান্তা ভাত খাবো বলেই আমি পান্তা ভাতটা তৈরি করলাম, করছে। মানে ওইভাবে সুন্দর করে একটা মাটির হাঁড়ির ভেতর দিয়ে ও জল ঢেলে রেখে, তাহলে জিনিসটা কি হবে, এবং তার সাথে যদি আমি একটু সকালবেলা উঠে ধরুন দই অ্যাড করে দিতে পারি, কিছুই না, আমি বলছি কাঞ্জি বলা হয় এটাকে, আচ্ছা। পান্তা ভাত, ওর ভেতরে একটু দই অ্যাড করলাম, একটু পেঁয়াজ, একটু লঙ্কা দিলাম, এবং ওটায় যে মানে ফোড়নটা যেটা দেব, একটু তেল, তার সাথে একটু সরিষা, একটু কারি পাতা ওকে। দিয়ে ওটাকে পুরোটাই এক করে নিলাম। এই জিনিসটা যদি কেউ মোটামুটি 15 থেকে 20 দিন করতে পারে, এই যে অনেকের যে প্রবলেম, টক ঢেকুর উঠছে, প্রচন্ড অ্যাসিডিটি থেকে মাথা যন্ত্রণা করছে, হয় কিন্তু অনেকের, বা অনেকের এটা হচ্ছে যে মানে পেটটা ফুলে রয়েছে, কনস্টিপেশন হচ্ছে, পটি ক্লিয়ার হচ্ছে না, পটি ক্লিয়ার করতে গিয়ে ল্যাক্সোপেক বা এই জাতীয় ওষুধগুলো খেতে হচ্ছে, এগুলো কিন্তু একদম নির্মূল হয়ে যাবে। ইভেন আরেকটা কথা বলি, যাদের আয়রন লেভেল কম, আচ্ছা, এগুলো বেসিক্যালি প্রেগন্যান্সি মহিলার ক্ষেত্রে হয়, ঠিক বলছি তো? আয়রনের লেভেলটা কম এখন আর হয় না, এখন যেহেতু ফলিক অ্যাসিডস বা এগুলো ট্যাবলেট তো চলে, ক্যালসিয়াম এগুলো চলেই। তো আয়রন ডেফিসিয়েন্সি বেসিক্যালি কাদের হয়, যে ইয়ং মেয়েরা যাদের পিরিয়ডস সবে চালু হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আসলেও আসতে পারে, বা যারা খুব রোগা, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা আয়রন ডেফিসিয়েন্সি থাকতে পারে। বা আমি এরকমও পেশেন্ট দেখি, এজ হয়ে গেছে, মানে মেনোপজ হয়ে গেছে, পিরিয়ড অফ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে যেটা আমি দেখি যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হচ্ছে, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এগুলো কিন্তু হয়। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যখনই ভিটামিন ডি এর একটা ডেফিসিয়েন্সি আসছে, তখন কিন্তু একটা হিমোগ্লোবিনেরও ডেফিসিয়েন্সি আসছে, সাথে সাথে ইকুয়ালি রিলেটেড, ঠিক আছে? তো তারা কিন্তু চাইলে এই কাঞ্জি যেটা বললাম সেটা কিন্তু ইনটেক করতে পারে, দারুণ উপকার পাবে। আমার মনে হয় এই সলিউশনটা অনেকের কাজে লাগবে, অনেকের কাজে লাগবে। এবং আমি শুধু এটাই বলবো যে এটা রেগুলার ওয়াইজ যদি মানে অন্তত পক্ষে করতে পারে 5 থেকে 10 দিন, তাহলেই বেটার রেজাল্ট পাওয়া যাবে। তবে তার ভাইবটা বুঝতে পারবেন, তারপর সে কন্টিনিউ করতে পারে। একদম একদম। আপনি কাঞ্জির সাথে কয়েকটা কথা বললেন, সেটা হচ্ছে কারি পাতা, একটু সর্ষের তেল, পেঁয়াজ। আমাদের বাঙালির মধ্যে না এই মশলা একটা বড় এফেক্ট, মানে মশলার কাজ, মানে মশলা ছাড়া মনে কোনো খাবার মুখেই ওঠে না। আদৌ মশলা কি আমাদের শরীরে ভালো অংশে কাজে দেয় না খারাপ অংশে কাজে দেয়? আচ্ছা, এটা দারুণ একটা প্রশ্ন করেছেন। কারণ আমি যদি এক কথায় বলি না, আমাদের ঔষধের দোকান হচ্ছে আমাদের রান্নাঘর, ওই মশলার কৌটোগুলো। কেন জানেন? একটাই কথা বলবো, ফার্স্টে আমি যে মশলার কথা বলি, মেথি তো একটা মশলার ভেতর পড়ে, মেথি পাতা বা মেথি দানা, মেথিতে উপস্থিত গ্যালাক্টোমানান এবং কিছুটা ফাইবার, এটা আমাদের ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়িয়ে তোলে। যারা ডায়াবেটিসের পেশেন্ট বেসিক্যালি, তারা যদি আগের দিন রাত্রেবেলা 1 গ্লাস জলে 2 চামচি মেথি ভিজিয়ে রেখে ওভারনাইট সোক করে সকালে উঠে ওই মেথি জলটা দিয়ে দিন শুরু করতে পারেন, আপনার কিন্তু সুগার অনেকটা আপনার আয়ত্তে আসবে। ফার্স্ট পয়েন্ট, মেথি পাতা, একদম মেথি, দারুণ উপকার। 2 নম্বর পয়েন্ট যেটা বলবো, জিরে। এই যে জিরের কথা যেটা বলছিলাম, জিরের ভেতর এমন অনেক নিউট্রিশনাল গুণাগুণ রয়েছে যেটা কিন্তু গ্যাস্ট্রিক বা অ্যাসিড রিলিভ করতে মানে মারাত্মক উপকারী। ওই একই ব্যাপার, জিরে আমরা ভিজিয়ে রাখলাম, সকালে উঠে একটু ফুটিয়ে নিলাম, ছেঁকে নিয়ে ওই জিরে জলটা খেয়ে নিলাম, 2টো মশলা হয়ে গেল। এবার যদি আমি বলি হলুদের কথা, হলুদেও তো একটা মশলার ভেতর পড়ে। একদম।
হলুদের ভেতর রয়েছে কারকিউমিন। কারকিউমিন কিন্তু একটা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস আছে, যেটা অনেকের দেখা যাচ্ছে কি খুব কাশি হচ্ছে দুদিন পর পর, জ্বর সর্দি। আমি বলবো জলটা যখন ফুটবে তার ভেতর একটু হলুদ গুঁড়ো বা কাঁচা হলুদ একটু ক্র্যাশ করে ওর ভেতর দিয়ে, তার সাথে 5টা তুলসী পাতা যদি ফোটাতে পারি এবং 1 চামচি মধু, এটা যদি দেওয়া যায় ম্যাজিক্যালি কিন্তু রেজাল্ট আসবে, ম্যাজিক্যালি রেজাল্ট। এই ইমিউনিটি বুস্টিং এর জন্য আর কি। বাচ্চাদেরও দেওয়া যেতে পারে, বাচ্চাদেরও দেওয়া যেতে পারে, কোনো প্রবলেম নেই, একদম দেওয়া যেতে পারে। এবার আসি আদা। আদার ভেতর রয়েছে জিঞ্জারল, ঠিক আছে। এই জিঞ্জারল বেসিক্যালি যাদের কনস্টিপেশন রয়েছে আমি বলবো তাদের আদাটা খাওয়া ঠিক হবে না, তাহলে এটা আরও পটি টাইট করে দেয়। কিন্তু ধরুন আমি অনেক সময় ডিটক্স ওয়াটারে আদাটা ইনক্লুড করি। ডিটক্স ওয়াটার আমি বারবার বলছি, আমরা এরপরে জানবো, আপনি বাড়ির মশলার ব্যাপারটা পরে আপনি বলবেন। ডিটক্স ওয়াটার কিভাবে বানাবে, মানে কি জিনিসটা বলে দেবো। তো এই আদা ডিটক্স ওয়াটারে যদি আমরা ইনক্লুড করি, খুব সহজে কিন্তু আদায় উপস্থিত জিঞ্জারল আমাদের বডিকে ডিটক্সিফাই করতে কিন্তু সাহায্য করবে। মানে ডিটক্সিফাই যদি আমি সাধারণ কথায় বলি, বডিকে পরিষ্কার করা, তাই তো? একদম। আরেকটা সুপার মশলা হচ্ছে গোলমরিচ। হ্যাঁ, গোলমরিচ তো আমাদের ইন্ডিয়ায় ব্ল্যাক কি বেশ বলা হতো একটা, মানে খুব দামে বিক্রি হতো, মানে খুব বলা হয়। মানে এটা কি মানে সেই দক্ষিণ ভারতে খুব এটা উৎপাদন হতো এবং এটা মানে রপ্তানি হতো বিদেশে, মানে এতটাই মানে ওর গুণাগুণী। ব্যাপারটা কি হয়, ব্ল্যাক পেপারে উপস্থিত যে পিপারিন বলে একটা নিউট্রিশনাল প্রপার্টিস রয়েছে ব্ল্যাক পেপারে, এটা কিন্তু আমাদের যে কোনো খাবারে উপস্থিত নিউট্রিশনগুলোকে আমাদের শরীরে শোষিত হতে সাহায্য করে। ফর এক্সাম্পল যদি আমি বলি, আমরা ডিম সেদ্ধ খাই রেগুলার, অনেকে কি করে লবণ দিয়ে খেয়ে নেয়, তাই তো? আমি বলবো যদি আপনারা প্রত্যেকদিন একটু গোলমরিচ দিয়ে ডিম খেতে পারেন, তাহলে ডিমে উপস্থিত অ্যালবুমিন, কোলিন, ভিটামিন B6 এগুলো কিন্তু ওই পিপারিনের সাহায্যে এসে ভালোভাবে শোষিত হবে। আচ্ছা, আপনার শরীরে অ্যাবজর্ব ভালোভাবে হবে। আবার যদি পেয়ারার কথা যদি বলি, পেয়ারায় উপস্থিত ভিটামিন সি, তার ভেতর যদি লবণের পরিবর্তে একটু গোলমরিচ অ্যাড করে খাই, ভিটামিন সি কিন্তু ভালোভাবে শোষিত হবে। আবার যদি এরকম ভাবে বলি, ধরুন গুড ফ্যাটে তো আমাদের ত্বককে অনেক সুন্দর রাখে। চিয়া সিডস তো অনেকে খায়। এবার চিয়া সিডসের ভেতর যদি আমরা একটু লেবুর রস অ্যাড করে খাই, চিয়া সিডে উপস্থিত ওমেগা-3, ওমেগা-6 ফ্যাটি অ্যাসিডস কিন্তু ওই লেবুতে উপস্থিত ভিটামিন সি কে ভালোভাবে শোষণ করবে, কারণ ভিটামিন সি ইজ এ ফ্যাট সলিউবল ভিটামিন। এটাই হচ্ছে ব্যাপার। আর একটা বিষয় আমি জিজ্ঞাসা করছি, আপনি রান্নাঘরকে ওষুধ বললেন, তেল, সর্ষের তেলটা কোনো মানে ভালো কাজ করে না খারাপ কাজ করে? তেল দরকার। দেখুন, আমি যদি এইভাবে বলি, জল ছাড়া সমস্ত খাদ্যে কিন্তু ক্যালোরি আছে। আচ্ছা, ঠিক আছে। 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা 4 ক্যালোরি পাই শক্তি, ঠিক আছে। 1 গ্রাম প্রোটিন থেকেও 4 ক্যালোরি পাই, আবার 1 গ্রাম ফ্যাট থেকে 9 ক্যালোরি পাই। এবার যেহেতু আপনি তেলের কথাটা উল্লেখ করলেন, তেল হচ্ছে ফ্যাটের একটা অংশ, তার মানে আমরা 1 গ্রাম তেল থেকে বা 1 ml তেল থেকে আমরা কিন্তু 9 ক্যালোরি পাবো। ধরুন 100 ml অয়েল, তাহলে 900 ক্যালোরি পাবো। বোঝাতে পারলাম? আপনার বাড়িতে সারা মাসে কত লিটার তেল আসে? আমি মানে অনেকটা, আমি ওই জন্য জিজ্ঞাসা করছি। ওই জন্য আমিও প্রশ্ন এইভাবে করি পেশেন্টদের। আমার মনে হয় সপ্তাহে 4-5 লিটার তেল লাগে মেবি। আমাদের জয়েন্ট ফ্যামিলি তো। হ্যাঁ, এবার মেম্বার কতজন? আমাদের 7-8 জন মেম্বার। 7-8 জন মেম্বার। যদি আমি পার হেড হিসেবে বলি, ঠিক আছে, মিনিমাম 20 থেকে 25 ml ইজ এনাফ। এবার 20 ml মানে মাসে কতটা হচ্ছে? 600 ml। এই তেলটা কিন্তু আমাদের নিউট্রিশন সায়েন্স বরাদ্দ করে একটা মানুষের জন্য। আচ্ছা, তো এটা ঠিক আছে। এবার তেলের ব্যাপারটা, আপনি যদি একেবারে তেল বা একেবারে ফ্যাট বন্ধ করে দেন, অনেকে সেদ্ধ খাবার খায়, সেই ক্ষেত্রে কিন্তু হতে পারে আপনার স্কিন রুক্ষ হয়ে যেতে পারে, আপনার হেয়ার ফল হতে পারে, কারণ গুড ফ্যাট আমাদের শরীরে কিন্তু অবশ্যই দরকার। আপনি গুড ফ্যাটকে বাদ দিয়ে কিছু করবেন না। গুড ফ্যাটকে বাদ দিয়ে বলতে আমি বলে দিচ্ছি, যেরকম আমন্ড বাদামে আমরা গুড ফ্যাট পাবো,
আখরোটে পাবো, চিয়া সিডে পাবো, নারকোলে পাবো। এখন তো নারকোল খুবই রিজনেবল, আপনি প্রত্যেকের বাড়িতে গাছ আছে, ওটাকে ড্রাই করে নিয়ে সকালবেলা যদি এক টুকরো নারকোল খাওয়া যায়, ওটাও কিন্তু একটা গুড ফ্যাটের বড় উৎস। নারকেলের অনেক হজম হয় না, এটা কেন? হ্যাঁ, হজম হয় না কেন, তার হয়তো নারকোল হজম করার এনজাইমটা অ্যাক্টিভ নয়, সেই জন্য সঠিক ওয়েতে হজম হচ্ছে না। কিন্তু আপনি যদি নারকোলের সাথে এরকম ভাবে খান, ধরুন মিক্স সিডস এবং নারকোল ওর ভেতর কুচি করে দেওয়া, বা গাজরে উপস্থিত ভিটামিন এ, ভিটামিন ই এবং নারকোলে উপস্থিত ওই আবারও বলছি গুড ফ্যাট, দুটো যদি একসাথে খান, ভিটামিন এ এবং ভিটামিন ই কিন্তু প্রপার ওয়েতে শোষিত হবে। এটা হচ্ছে ব্যাপার। তবে আবার সেটাকে খেতে পারবে না, তবে কনজিউম হয়ে যাবে। খেতে পারবে, এবং তবে আমার মনে হয় না ইনডাইজেশন হবে বলে। ডিরেক্টলি গুড ফ্যাটটা অনেকের দেখবেন ইলিশ মাছ খেলেও এটা হয়, অনেকের ক্ষেত্রে হয় যে একটা বাজে ঢেকুর উঠছে, সকলের মানে ওইভাবে ডিরেক্ট। এটা কিন্তু হেলদি ফ্যাট, অবশ্যই হেলদি ফ্যাট, কিন্তু হেলদি ফ্যাটটাকে যদি আমরা কিছু মাইক্রো নিউট্রিশনের সাথে নিই, সেটা অনেক বেশি আরো হেলদি হয় আমাদের শরীরের জন্য। আচ্ছা, আমরা এতক্ষণ রান্নাঘরে ছিলাম, বেশ রান্নাঘরে ভালো। ছিলাম। এবার আমরা মানে কি বলে ওটাকে, মানে একটু বাইরে বেরোয় যাচ্ছি। বাইরে বেরোলে একটা খুব জিনিস যেটা মানুষের মানে এখনকার মানুষ অনেকেই পান করেন আর কি, তো অ্যালকোহল। আচ্ছা, অ্যালকোহল কি আমাদের শরীরের জন্য ভালো? যদি এক কথায় শুনতে চান, একদমই নয়, আচ্ছা, ভালো নয়। তবে ধরুন একটা মানুষ নিয়মিত মদ্যপান করেন, ঠিক আছে, প্রচুর পেশেন্ট, জানি আমার প্রচুর পেশেন্টরা এসে আমায় বলে, দিদি আমি কতটুকু ড্রিঙ্ক করব, আগে আমাকে এই প্রশ্ন করে। দেখুন, অ্যালকোহলের ব্যাপারটা যদি বলি, রেড ওয়াইন হয়, হুইস্কি হয়, ভডকা হয়, টাকিলা হয়, রাম হয়, বিয়ার হয়, এগুলো তো সবই অ্যালকোহল। কিন্তু দেখতে হবে অ্যালকোহলের পার্সেন্টেজ কত আছে। আমি যদি ওই যেগুলো হুইস্কি, রাম বা এগুলোর কথা বলি, এগুলোতে মিনিমাম 50 থেকে 70% অবধি অ্যালকোহল থাকে, এরকমও আছে 90% অবধি অ্যালকোহল রয়েছে। আর যদি আমি রেড ওয়াইনের কথা বলি, রেড ওয়াইন আগে কি করে তৈরি করা হয় আমি বলি। লাল আঙুর ফল, ওটাকে ফার্মেন্টেড করে ওর ভেতর ইস্ট অ্যাড করা হয়, ঠিক আছে, দিয়ে যখন ওর ভেতর ইস্ট অ্যাড করা হচ্ছে, তখন ওই আঙুর ফলে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট, নাম হচ্ছে পলিফেনল। হ্যাঁ, এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু কিছুটা উপকার করে। তবে আমি আবারও বলছি, প্রথমেই বলেছি অ্যালকোহল না পান করাই ভালো। আপনি যদি একদম অতিরিক্ত মাত্রায় ড্রিঙ্ক করেন, আমি বলবো ওই সব জিনিসগুলো বাদ দিয়ে আপনি রেড ওয়াইন খান। যদি বাজেটটা ভ্যারি করে না, বাজেট একটা ভ্যারি করে ঠিকই, কিন্তু একটা মেয়ের যদি ক্রাইটেরিয়া বলি, মোটামুটি 120 ml পার ডে নিতে পারে। একটা ছেলের ক্রাইটেরিয়া যদি আমি বলি, রেগুলার 2 পেগ যেটাকে বলা হয় 120 করে, সেটা কিন্তু আমি আবার রেড ওয়াইনের কথাই বলছি, কারণ এতে অ্যালকোহল পার্সেন্টেজ থাকে 12 থেকে 15%, অনেক কম। কিন্তু অনেক রিসার্চে দেখা গেছে, আমাদের আমেরিকান গাইডলাইন বা বিভিন্ন রকম হুয়ের রিসার্চে দেখা গেছে খুব লিমিটেড মাত্রায় নেওয়া যেতে পারে, ঠিক আছে। ওই অ্যান্টিঅক্সিডেন্টগুলো কিছুটা হার্টকে ভালো করবে, হ্যাঁ। কিন্তু যারা অ্যালকোহল পান করেন না, আবারও বলে দিচ্ছি, যারা অ্যালকোহল পান করেন না, আমার ভিডিও দেখে কিন্তু আবার আপনারা অ্যালকোহল শুরু করে দেবেন না, ঠিক আছে, কারণ আমি সম্পূর্ণ অ্যালকোহলের বিরুদ্ধে। কিন্তু এটা একটা গুণাগুণ বলতে পারেন যে রেড ওয়াইনের এই আমাদের সমাজের খাদ্য তালিকার মধ্যে অ্যালকোহল একটা পার্ট, মানে খাদ্য তালিকা না, মানে একটা আমাদের জীবনযাত্রার মধ্যে এখন হয়ে গেছে সবকিছুতেই তো অ্যালকোহল, তাই না? তো সেই জন্য আমরা এটা জানার যে আদৌ এটা কোনো কাজের কিনা, মানে এটা ব্যাপারটা কি হয়, আমি ওই যে ওটাই বললাম যে যদি টাকা থাকে রেড ওয়াইন, পরিষ্কার কথা, আর যদি মনে হয় ওই সবগুলো খেতে হবে খুব লিমিটেড অ্যামাউন্টে, সেটা 40 ml, এর থেকে বেশি নয়, খুব লিমিটেড অ্যামাউন্টে। এবার আমি যদি একজন মাতালকে বলি আপনি কাল থেকে ডায়েট করুন, মদ পুরোপুরি ছেড়ে দিন, একদম খাবেন না, মদ পান করবেন না, আপনার কাছে আসবেই না, বলে যে মদ পান করবো না, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা করবো না, সে পরের দিন থেকে আবার করবে, মানে আপনার কাছে আসবেই না। আমি না, মানে
পেশেন্টকে যখন কাউন্সিলিং করি না, আমি টোটাল তার হিস্ট্রিটা নিই, সে কি করছে, তার সারাদিনের অ্যাক্টিভিটি কেমন, সে কিরকম চারপাশে তার ব্যাকগ্রাউন্ড বা তার সব কিছু ম্যাটার করে। আর আমি বলবো অ্যাজ আ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, আবারও বলে দিচ্ছি, এটা আমি জাস্ট একটা ছোট্ট বেনিফিট বললাম, কিন্তু ড্রিঙ্ক করবেন না। ড্রিঙ্ক করা শরীরের জন্য সত্যি হার্মফুল। আমাদের লিভার ধীরে ধীরে অকেজো হতে থাকে, আমাদের হৃদস্পন্দন কখনো বেড়ে যাবে কখনো কমে যাবে, কারণ আমরা ড্রিঙ্ক যখন করব, মত্ত মুখ থেকে পান করব, রক্তে যাবে, ব্রেনে চলে যাবে, এবার ব্রেন ফাংশনিং কিন্তু সব ওলটপালট হয়ে যাবে। ব্যাপার সেটাই যে এটা না করে, যদি করতেই হয় খুবই লিমিটেড অ্যামাউন্টে, এবং সবার আগে ভাবতে হবে যে এটা খেয়ে আমার কি বেনিফিট হচ্ছে। ওই সামান্য 2 ঘন্টার নেশা, 3 ঘন্টার নেশা, আলটিমেটলি তারপর অ্যাজ ইট ইজ সেম হ্যাংওভার, হ্যান ত্যান, আরও কত কিছু চলে, পেশেন্টরা যেটা আমায় বলে। তো আমি সেটাই বলবো যে যদি অফ করতে একান্ত না পারেন, লিমিটেড করুন, কারণ শরীরটা আমাদের মন্দির, বুঝতে পারলেন তো? একদমই তাই। এবার আপনারা তো ঠাকুর মন্দিরে জুতো পরে ঢুকে যাবেন না, বা এটা তো নিষ্ঠা না। আজকে আপনার শরীর আপনাকে অ্যালকোহল পান করছেন, সিগন্যাল দিচ্ছে, মাথা ঘোরাচ্ছে, শরীর গা হাত পা কাঁপছে, বুক ধরপড় করছে, এটা সিগন্যাল। এবং এই অ্যালকোহল থেকে কত রোগের সৃষ্টি, কত রোগের সৃষ্টি, ক্যান্সার হতে পারে, ঠিক আছে, কোলন ক্যান্সার হতে পারে, হৃদস্পন্দনের গতি। আপনি শরীরটাকে মন্দির বলছেন, আমরা মন্দির মানছি, বাট আমরা যদি সেটাকে যত্নই না করি, তবে তো আমাদের ওইটা কি বলুন তো, দেখুন আপনি যদি রোজ ড্রিঙ্ক করেন, একটা সময়ের পর আপনার শরীর আপনাকে সঙ্গ দেবে না। ঠিক। এবার আজকাল তো প্যাশন হয়ে দাঁড়িয়েছে ড্রিঙ্ক করাটা, সবথেকে সমাজের পার্টি না, পার্টি না, একদমই তাই। এটা মানে সব থেকে বড় কথা কি জানেন তো, মানুষকে না লক্ষ্য ভ্রষ্ট করে দেয় মদ। একদম। আপনার তো একটা গোল থাকবে যে আমি ওটা করব, ওটা করব, সেটা করব, কিন্তু আপনি যখনই ওটায় ডুবে যাবেন, সব শেষ, সব মানে সব ডিস্ট্রয়েড, সব শেষ। সুতরাং আমি বলবো যে এই জিনিসগুলো তো একদিনে ছেড়ে দেওয়া যাবে না, কারণ এগুলো রক্তে যেভাবে মিশে গেছে। সবার আগে সেলফ কাউন্সিলিং, পরিষ্কার কথা। আমি খাবো না, আমি নিজেকে নিজে কাউন্সিলিং করব। আমার গোল, আমি আমার ব্র্যান্ডকে বড় করব। আমার গোল, আমি এখানে গাছ লাগিয়ে বাগান বানাবো। আমার গোল, আমি পরিবারটাকে ওয়ার্কআউট করে নিজেকে রোগা বানাবো। একদম একদম, মানে এগুলো লক্ষ্য থাকা উচিত। এইগুলো লক্ষ্য থাকলে কি এই জেদগুলো যখন সাকসেস হয় না, বাকিগুলো সব রয়েছে। একদম ফ্যাক্ট। আচ্ছা, আপনি বললেন যে অ্যালকোহল না খেতে সবাইকে, কিন্তু ডক্টররা যা প্রেসক্রাইব করে, শোনা কথাটা আমার, যে ডক্টর নাকি প্রেসক্রাইব করে মানে অ্যালকোহল নিতে, এটা কি? আমি এতদিন এত ডক্টরের সাথে কাজ করেছি, আমার দেখা কোনো ডক্টর নেই যিনি অ্যালকোহল সাজেস্ট করেছেন। কারণ ডক্টর ব্র্যান্ডি নামে কি কোনো মদ আছে যেটা নাকি প্রাইস করা, এরকম কিছু বিষয় থাকতে পারে, আমার জানা নেই, আমি ফ্র্যাঙ্কলি বললাম। ওকে। তো আমি যেটা বলবো, আপনার যদি অ্যালকোহলটাই হয় রোগ নিরাময়ের চাবিকাঠি, তাহলে আমি বলবো এটা ভুল, একদম ভুল। হয়তো ইনস্ট্যান্ট আপনি যখন কনজিউম করবেন, তখন আপনি আর আপনার মধ্যে থাকবেন না। আপনার শরীরে যে দিন দিন আপনার উইকনেস আসছে, আপনার শরীরে কেন আমাদের জ্বরটা কেন হচ্ছে, আমাদের ইমিউনিটি উইক কেন হচ্ছে, আমাদের শরীরের বেসিক্যালি যেটা হচ্ছে, আমাদের গুড ব্যাকটেরিয়াগুলো ডাউন হয়ে যাচ্ছে, ব্যাড ব্যাকটেরিয়াগুলো বেড়ে যাচ্ছে। তো ওইটা ইনস্ট্যান্ট কোনো সলিউশন নয়। আমি বলবো আমাদের ইমিউনিটি বুস্ট আপের জন্য আমাদের নিউট্রিশনে, খাদ্যে অনেক খাবার আছে যেগুলো আমাদের ইমিউনিটি বুস্ট আপ করবে। এবার আপনি যদি অ্যালকোহল খেয়ে ইমিউনিটি বুস্ট আপ করতে চান, তার পাশাপাশি আরও অনেক রোগ নিয়ে আসবেন। মানে সেই লাস্ট আমাদের যে এবার হ্যাঁ বলুন। হ্যাঁ, আমাদের লাস্টে স্যারে ছিল, সে বলছিল যে আমি প্যারাসিটামল খাচ্ছি আমার জ্বর নিরাময়ের জন্য, কিন্তু তার সাথে আমি অন্য কোনো রোগকেও ডেকে আনছি। এক্স্যাক্টলি তাই, সেটাই বলছেন। এক্স্যাক্টলি তাই। আপনি হয়তো, ওটা তো নেশা, আপনি কি চাইবেন আমার জ্বর হোক আমি মদ খাবো? কখনোই না, তাই না? এটা অনেকের থট প্রসেস থাকে, হয়তো ইনস্ট্যান্ট আপনি
ওই জায়গাটা থেকে ওভারকাম করলেন, কিন্তু অনেক কিছুকে ডেকে নিয়ে ডেকে চলে নিলাম। আসলেন। আচ্ছা। আর আপনি যখন ওটা কনজিউম করবেন, পান করবেন, ওটা তো আপনি এক গ্লাস পান করবেন না, করেই যাবেন, অ্যাডিক্টেড যখন হবে করেই যাবেন। ঠিক। এবার কি হলো, আপনার হয়তো একটা টাইমের পর এই যে নাক বন্ধ হয়ে রয়েছে, গলা খুসখুস করছে, ওটা আপনি ভুলে গেলেন, কারণ আপনার নার্ভাস সিস্টেম ওটা ভুলিয়ে দিল আপনাকে। ওকে। বুঝতে পারলেন তো? আপনি যখন অ্যালকোহল পান করলেন, ওটা আপনার রক্ত থেকে ব্রেনে চলে গেল, গিয়ে ব্রেন ফাংশন স্লো হয়ে গেল, আপনি কিন্তু আপনার মধ্যে রইলেন আমরা না। কিন্তু থামাচ্ছি, আমার খুব হাসি পাচ্ছে একটা ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে আপনি কিন্তু খুব বাজে নেগেটিভ কমেন্ট পাবেন, হ্যাঁ, মানে লাইভে হওয়ার পরে, মানে যারা অ্যালকোহল প্রেমী তাদের জন্য কিন্তু আপনি তাহলে আমি কি বলবো? হ্যাঁ বলবো না। না, আমি মনে করি না, অ্যাজ আ ডায়েটিশিয়ান আমি না, আমি এটা just মজা করছি, বাট যারা অ্যালকোহল, আমি জানি তারা নেগেটিভ নেগেটিভ কমেন্ট আসলে আমার কিছু যায় আসে না, কারণ আমি সঠিকটাই বলবো। কারণ দেখুন, আমি যদি এটা আপনার কাউকে আপনার আপনার হ্যাঁ, মানে কর্তব্য, হ্যাঁ, আপনার এটা knowledge-এ। পুরোপুরি আমার। আপনি জানেন না, ডক্টর দেবী শেট্টির কাছে উনি অ্যালকোহল পান করবেন, আজকে এডিএইচ, আমেরিকান ডায়েটেটিক্স অ্যাসোসিয়েশন, আমেরিকান ডায়েটারি গাইডলাইন্স কখনোই তো বলেই দিলাম যে যদি আপনি রেড ওয়াইন ইনটেক করেন, তাহলে আপনি একজন মেয়ে হলে 120 ml, একটা ছেলে হলে 2 পেগ নিতে পারেন রেগুলার ম্যাক্সিমাম। আবার আপনি যদি মনে করেন সারা সপ্তাহ খাবো না, সপ্তাহে শেষে গিয়ে 1 বোতল খেয়ে নেব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা ওটা কিন্তু অনেক বেশি হার্মফুল, এটা করা যাবে না। আর ওই যদি আপনি এই হুইস্কি, রাম, ভটকা এগুলো যদি নিতে চান, অনলি 40 ml পার ডে। কিন্তু অনেক শর্টে ছোট ছোট রিল আমার টিম থেকে যেটা বলছিল এই মাত্র, সেটা হচ্ছে যে অলমোগের সাথে নাকি কিছু একটা মশলা খেলে নাকি এনার্জি বা সুস্থ হয়। এটা আমি পড়াশুনো করেছি, তো এটা আমার কোনো মানে সাইন্টিফিক্যালি কোনো প্রুফ নেই, মানে রুট পাচ্ছে। ঠিক আছে? হয়তো ইনস্ট্যান্ট, আপনি আবারও বলছি, একটা নিজের মধ্যে থাকবেন না, আনইজিনেস ফিল করবেন, কিন্তু আলটিমেটলি ওই যে সময়টা ওভারকাম করবেন, তারপরে গিয়ে দেখা যাচ্ছে কি আপনার যদি এটা নিয়মিত করেন, আপনার লিভার সিরোসিস হয়ে গেল, ফ্যাটি লিভার হয়ে গেল, কারণ ক্যালোরি তো এক্সেস ক্যালোরি, ওয়েট গেইন করে গেল প্রচুর পরিমাণে। দেখবেন এই পাতলা পাতলা মানুষগুলো ড্রিঙ্ক করে করে একদম ভুঁড়ি বাড়িয়ে নিচ্ছে, একদম হয় কিন্তু এটা ঠিক দেখেছি, এটা হয়, মুখ ফুলে যাচ্ছে, মানে একেবারে বাজে রকমের হয়ে যাচ্ছে। তো আমি সেই ক্ষেত্রে সবসময় বলবো যে খুব যদি ইচ্ছে করে অকেশনালি একবার কি দুবার নিন, ঠিক আছে, কিন্তু সেটা নিজের কন্ট্রোলের বাইরে চলে যাবেন না। কারণ ওই যে আবার বলছি, যারা অ্যালকোহল প্রেমী আছেন পার্টিকুলার, তাদের জন্য বলছি। আপনারা হয়তো আমাকে নিয়ে ভাববেন ম্যাডাম একেবারে বারণ করলো পান করতে, আমি তাদের জন্য বলছি এটা আপনার জন্য ভালো না। বুঝতে পারলেন? আপনার ভালোর জন্যই কিন্তু বলা হচ্ছে, এটা আপনার জন্য ভালো না। এবার এটাকে যদি জোর করে আপনি ভালো বানানোর চেষ্টা করেন, সেখানে তো আমার কিচ্ছু করার নেই। শুধু বলবো যে সেলফ কাউন্সিলিং করুন, এটা আপনার জন্য ভালো না। না খাওয়াটাই মঙ্গল, আবারও বলছি, না খাওয়াটা, না পান করাটাই মঙ্গল। এই যে অনেকে বলেন শীতকালে, হ্যাঁ, মানে পাহাড়ি এলাকার মানুষরা ড্রিঙ্ক করেন, সেটা তো আমাদের বডি আরো অনেকভাবে, গরম জল খেলেও তো হিট হবে, হবে না? আমাকে কি অ্যালকোহলটাই নিতে হবে? আমরা চা পান করব, দারচিনির চা, হার্বস টি, এগুলোও তো আমাদের বডিকে হিট করবে। আপনি চা বললেন, খুব ভালো প্রসঙ্গ, মানে আমি আমার কথাগুলো আপনিই বলে দিচ্ছেন। সেটা হচ্ছে যে চা আমাদের ডায়েটিশিয়ানের মানে ডায়েট রুটিনে কতটা এফেক্টিভ। চায়ের ভেতর কি রয়েছে সবার আগে সেটা জানতে হবে। বেসিক্যালি দুধ চা সারা মানুষ বেশি নেয় না, মানে ফার্স্ট দুধ চা, সেটাই বলছি। চায়ের ভেতর রয়েছে ক্যাফাইন, আর কফিতে রয়েছে ক্যাফাইন, চায়ে রয়েছে ট্যানিন। হ্যাঁ, ঠিক আছে? তো ট্যানিন এবং ক্যাফাইন, ধরুন আপনার আয়রন ডেফিসিয়েন্সি রয়েছে, অনেকে যেটা করে ব্রেকফাস্ট করলো, সাথে সাথে 1 কাপ চা খেয়ে নিল। এবার চায়ে উপস্থিত ট্যানিন, ওই যে ব্রেকফাস্টে যে সমস্ত মাইক্রোনিউট্রিশনগুলো রয়েছে, ভিটামিন, মিনারেল বা আরও প্রোটিন, এগুলো কিন্তু শোষণ হতে দেবে না। এই জন্য আমি বলি চা খান, উইদাউট সুগার খান, এটা খুব ম্যাটার করে, উইদাউট সুগার খান। এবং ব্রেকফাস্টের সাথে খাবেন না, অ্যাটলিস্ট গ্যাপ রাখুন। মানে গ্যাপটা কিরকম, ধরুন আপনি ব্রেকফাস্ট করার 40 মিনিট আগে অথবা 40 মিনিট পরে চা খান। ইভেন আরেকটা জিনিসও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চায়ের সাথে বিস্কুট খাবেন না, খই খান, মুড়ি খান।
এগুলো কিন্তু ন্যাচারাল। এই যে বেকারি বিস্কুটস, অনেক ক্যালোরি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুতরাং আমি বলবো আপনি গ্রিন টি খেতে পারেন, লেবু চা খেতে পারেন, খুব উপকার পাবেন, বা আপনি ব্ল্যাক কফি খেতে পারেন উইদাউট সুগার, একটা ইনস্ট্যান্ট এনার্জি পাবেন। ধরুন রাত জেগে কাজ করছেন, একটু কফি খেলেন, সহজে ঘুমটা আসবে না, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু ওই কনস্ট্যান্টলি দুধ চা খেয়েই যাচ্ছি 8 কাপ 9 কাপ 10 কাপ, এটা হার্মফুল, এটা অ্যাকচুয়ালি ঠিক না। আমরা যেহেতু বাঙালি, আমাদের অনেকের রুটিন আছে সকালে ঘুম থেকে উঠে চা খাওয়া, দুধ চা হোক, একদম, এবং অনেকের দুধ চায়ের আছে। সাথে বিস্কুট, আমার নিজেরও আছে। এটা শরীর কতটা ক্ষতি করে? দেখুন, আপনি তো অনেক বছর ধরে এটা করে একদম এসেছেন, একদম পুরোপুরি। যে চা বিস্কিট আপনি খাচ্ছেন এবং আপনি ভালোই আছেন, কোনো অসুবিধা কোনো আপনি নয়। ফেস করছেন না, এখন পর্যন্ত। বুঝতে পারছেন না। আপনার এজ কত? এই মুহূর্তে 39। 39, মানে 40 পার হবে। হব। একটা এজের পর থেকে কিন্তু আমাদের লাইফস্টাইল ডিজিজগুলো বাড়তে থাকে, ঠিক, একদম। বুঝতে পারলেন? লাইক সুগার, থাইরয়েড, অস্টিও আর্থারাইটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ। তো আমি বলবো যে ওই সকালবেলা আপনি চা খাওয়ার আগে 1 গ্লাস জল খান বা 2 গ্লাস জল খান। চায়ে চিনির পরিবর্তে জ্যাগেরি পাউডার অথবা স্টিভিয়া অ্যাড করুন, ওকে, ঠিক আছে? আরেকটা জিনিস যেটা করবেন, যে চায়ে ওই দুধের যে কন্টেন্টটা থাকে তার বদলে জলটা একটু বেশি থাকবে। আচ্ছা, মানে দুধ থাকবে না? পদ্ধতি না, দুধ থাকুক। ওকে। ধরুন আপনি যদি 1 কাপ জল নেন, তাহলে 1/2 কাপ দুধ নেবেন। আচ্ছা, ব্যাপারটা একদম লাইট থাকবে। আমি টেকনিকটা মানে কিন্তু আপনি বললাম। খুব ভালো ব্যাপার হচ্ছে আপনার সাথে কথা বলে যেটা হচ্ছে যে আপনি খাবারকে বাদ দিচ্ছেন না, কখনো কোনো আপনি পেশেন্টের কি খাবারকে করছেন বাদ ওটাকে দিই না। ব্যালেন্স করছেন। ব্যালেন্স করে দিচ্ছি, এইভাবে করুন। আর বিস্কুটের কথা যেটা বললেন, আমি বলবো ওই বেকারি বিস্কুট বা অ্যারারুটের যে সমস্ত বিস্কুটগুলো আপনার জন্য ঠিক আছে, কারণ আপনি খুব বেশি হেলদি নন। ধরুন খুব হেলদি পার্সন, যার 90 কেজি ওয়েট, সে যদি নিয়মিত ওটা ইনক্লুড করে খাদ্য তালিকায়, ওটা কিন্তু একটা এক্সেস ক্যালোরি যাবে। আমি বলবো তার বদলে আপনারা মাখানা খান, রোস্টেড মাখানা এখন কিনতে পাওয়া যায়, যদিও অনেকে বলবে অনেক দাম। অনেক দাম। খই খান, নর্মাল প্লেন চিড়ে ভাজা খান, আচ্ছা, বুঝতে পারলেন? প্লেন সাদা চিড়ে ভাজা খান, ব্যাস এই জিনিসগুলো চলুক না। Enough. এইভাবে করলে পরে এনাফ, তাহলে ভালো হয় জিনিসটা আর কি। আমাদের খাদ্য তালিকায় একটা বড় ভূমিকা থাকে ময়দা। ময়দা, হ্যাঁ, ময়দা, এই ময়দা খাওয়া কতটা ক্ষতিকর? ময়দার ভেতর রয়েছে গ্লুটেন, অনেক বেশি পরিমাণে আটা ময়দার ভেতর রয়েছে গ্লুটেন। ওকে। এবার ধরুন যাদের গাট হেলথ অনুন্নত, মানে এটা কি, আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, আইবিডি, ইরিটেবল বাউল ডিজিজ, যারা অতিরিক্ত মাত্রায় ময়দার জিনিস খাচ্ছেন বেসিক্যালি তারা বেশি এফেক্টেড হয়, মানে এই সমস্ত রোগীরা। আচ্ছা, তো আমি বলবো যে এটা তো রিফাইন্ড অ্যাকচুয়ালি, ঠিক আছে? ঢেকি ছাতা চাল বা ওই ভুসিযুক্ত আটা সবসময়ের জন্য ভালো। ওর মধ্যে ভুসি রয়েছে, মানে কি ফাইবার রয়েছে, হজম করতে সাহায্য করে, একদম ডাইজেশন স্ট্রং হবে। কিন্তু আপনি ময়দাটা খাচ্ছেন, টেস্ট পাবেন। লুচি, যেরকম একটা এক্সাম্পল যদি বলি, রুটি এবং তার সাথে আলু ভাজা, দুটোই তো কার্বোহাইড্রেট। আমরা এটা করতে পারি না, একটা ওটসের রুটি তার সাথে একটা লাউয়ের ঝোল। খেতে হয়তো খুব বেশি সুন্দর হবে না, কিন্তু সুন্দরভাবে রান্না করলে সুন্দর হয়, ডাল দিয়ে, লাউ দিয়ে। দুটো জিনিসের কিন্তু ডিফারেন্ট নিউট্রিশনাল ভ্যালু। আপনি যখন রুটি আলু ভাজাটা খাচ্ছেন, অনেক বাড়িতেই হয়, আলুতেও কার্বোহাইড্রেট, রুটিতেও কার্বোহাইড্রেট। একদম। আর আপনি যখন একটা ওটসের রুটি খাচ্ছেন, তার সাথে ধরুন 1 বাটি স্যালাড, একটু লাউয়ের তরকারি, একটু টক দই, অনেক বেশি হেলদি, অনেকক্ষণ পেট ভরা থাকবে, কোনো রকম হেডেক হবে না, কোনো রকম অস্বস্তি ফিল করবেন না, ভালো থাকবেন। এটা হচ্ছে ব্যাপার। তো আমি বলবো যে অকেশনালি পুজো পার্বণ হলো, লুচি হলো, সুজি হলো, সেটা 1-2 খেলাম, কিন্তু প্রতিদিন আপনি আপনার মাকে বলছেন 3 দিন পর পর আমি লুচি খাবো, তার সাথে ছোলার ডাল থাকবে আমার। খুব খুব টেস্টি, অবশ্যই টেস্টি, অবশ্যই টেস্টি, কিন্তু শরীর তো যা সহাবেন তাই সয়।
একদম। হ্যাঁ, সেটাকে সহনশীল হতে হবে আমাদের নিজেদেরকে, নিজেদের এটা মধ্যে। হচ্ছে ব্যাপার। আমাদের সোলজারদের দেখা যায় তারা যেহেতু পাহাড় অঞ্চলে থাকে এবং খুব হার্ডওয়ার্ক করে, তারা অ্যালকোহল নেয়। সেটা কি তাদের শরীরের জন্য ক্ষতিকারক? একজন আর্মি বলুন বা একজন সৈনিক বলুন, মানে ওই একই ব্যাপার হলো, তাদের ওয়ার্ক শিডিউল, তাদের রেগুলার অ্যাক্টিভিটি, তাদের খাদ্য খাবার, তারা সেখানে কতটা হেলদি নিউট্রিশিয়াস পাচ্ছে একটা ব্যাপার, তাদের সাথে আপনার অ্যাক্টিভিটি তো এক নয়। কখনোই না। আপনি চেয়ারে বসে আমাকে প্রশ্ন করছেন, তাই তো? আপনার ক্যালোরি সেইভাবে আউটপুট হচ্ছে বানি না, হবে না। ঠিক আছে? এবং তাদের ওয়ার্ক শিডিউল, তাদের অ্যাক্টিভিটি একটা সাধারণ মানুষের সাথে তুলনা করলে হবে না। আসবে না, ঠিক। আজকে তারা সব ম্যানেজ করছে, দেশকে ম্যানেজ করছে, তারা সঙ্গে শরীরকে। সঙ্গে শরীরকেও ম্যানেজ করছে। তারা যদি আজকে একটু বেশি পরিমাণে ড্রিঙ্ক করে নেয়, তারা কালকে কিন্তু সেইভাবে ওয়ার্কআউট করবে, সেইভাবে ঝরিয়ে দেবে। সেটা কি নর্মাল মানুষ পারবে? পারবে না। আর শীত প্রধান দেশে বেসিক্যালি যেটা হয়, একটু গরম খাবার যদি খাওয়া যায়, রাখা যায়, বডি এমনি হিট থাকবে। আর কিছু জিনিস যেরকম ম্যাটার করে, যে তার হাই প্রেশার আছে কিনা, তার সুগার আছে কিনা, সেগুলো থাকলে তো অবশ্যই রেস্ট্রিক্টেড ওকে। করা উচিত না, কারণ হাই ক্যালোরি যখনই খাবেন সুগার স্পাইক করে যাবে। আমরা এতক্ষণ খুব দামি দামি মদের কথা বললাম, এই রে। মানে অ্যালকোহলের কথা বললাম। তাতে বললেন আপনি যে 12% থেকে শুরু করে 90% পর্যন্ত অ্যালকোহল থাকে। হুম। কিন্তু আমাদের দেশীয় কিছু ব্র্যান্ড আছে, মানে ও বাবা। দেশীয় কিছু মহুয়া টাইপের কিছু আছে, বা আরো কিছু আছে যারা আমি পুরো বলতে পারছি না, বাট আছে কিছু যারা দেশীয় খায়, মানে বাংলা পরিষ্কার বলতে গেলে। হুম। তার মধ্যে অ্যালকোহলের গুণাগুণ কি, মানে অ্যালকোহল কি কতটা থাকে? প্রচুর প্রচুর পার্সেন্টেজ অ্যালকোহল থাকে। ইভেন ওর ভেতর এমন অনেক এনজাইম রয়েছে যেগুলো কিন্তু নট অনলি নার্ভাস সিস্টেম, পুরো body, আপনার ক্যান্সার সেল বাড়িয়ে দিতে পারে শরীরে, মানে আপনার বডিকে। পুরো বডিকে ডিস্ট্রয় করে দেবে। আমি বললাম তো, আপনার দাঁড়িয়ে থাকার ক্ষমতা থাকবে না একটা টাইমের পর গিয়ে, আপনার লিভার সিরোসিস হয়ে যাবে, লিভার ক্যান্সার হয়ে যাবে। আপনি তো একদিনে বুঝবেন না, আর প্রথমেই কেউ বাংলা মদ খাওয়া চালু করে না। তো আমি অ্যালকোহলের বিরুদ্ধে। ঘুম কতটা ইম্পর্টেন্ট একটা মানুষের বডিকে সচেতন এবং সজাগ রাখার জন্য? ধরুন আপনি আপনার মোবাইলে চার্জ দিচ্ছেন না দিনের পর দিন, আপনার মোবাইল ডেথ হয়ে যাবে। একদম, যেটা আপনি প্রথমেই বললেন। আপনি যদি না ঘুমান, একটা টাইমের পর আপনার হার্টবিট বেড়ে যেতে পারে, আপনার অ্যাংজাইটি ডিপ্রেশন কাজ করতে পারে। ওকে। অনেকেই আছে রাত জেগে মোবাইল দেখে, কাজ করে, তাদেরও কিন্তু ঘুম দরকার। তো যদি ঠিকঠাকভাবে না ঘুমান, তাহলে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো ফেস করবেন। একটা প্রাপ্তবয়স্ক মানুষের সারা দিনে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুম দরকার। বাচ্চাদের ক্ষেত্রে, ছোট বাচ্চা, তারা 15 থেকে 18 ঘন্টা অবধি ঘুমাতে পারে, ছোট বাচ্চা। 15 থেকে 18 ঘন্টা? হ্যাঁ, নিউবর্ন বেবি যারা, ওকে, তারা তো ঘুমের মধ্যেই থাকে ম্যাক্সিমাম। এবং একজন এজেড পার্সন, তাদের ক্ষেত্রেও কিন্তু ঘুমটা ম্যাক্স টু ম্যাক্স 9 ঘন্টা অবধি ঠিক আছে, এর বেশি না। আচ্ছা। এবার যদি আপনি না ঘুমান, অটোমেটিক্যালি আপনার শরীরে বাজে হরমোন বেড়ে যাবে, মানে খারাপ হরমোন যেটাকে বলা হয়। ওকে। সেটা যদি আমি একটু নাম বলি, কর্টিসল হরমোন বেড়ে যাবে। এবার যখনই আপনি ঘুমাচ্ছেন না, আপনার কর্টিসল বেড়ে যাচ্ছে, তখনই আপনার না একটা ডিপ্রেশন, অ্যাংজাইটি, নানা রকম রোগের সৃষ্টি শুরু হবে নাকি? কাজ করবে। আপনি ডাক্তারের কাছে যাবেন, ডক্টররা আপনাকে স্লিপিং পিল দেবে, ঘুমের ওষুধ খাওয়াবে, বা যেটা হয় আর কি। এবং তাতে আপনি অ্যাডিক্টেড হয়ে যাবেন, যে আমি ঘুমের ওষুধ ছাড়া, মানে আমি বলবো কি, যারা ধরুন খুব হ্যাট্রিক কাজ করে, খুব হেডেকের কাজ করে, তারা সপ্তাহে 1 দিন 8 দিন খেলো, সেটা খুব আলাদা ব্যাপার। কিন্তু নিয়মিত ঘুমের ওষুধে যখন আপনি অ্যাডিক্টেড হবেন, তারপর গিয়ে আর ছাড়তে পারবেন না জিনিসটা। আচ্ছা, মানে বাকিগুলো আস্তে আস্তে। কিছু রেমেডিজ আছে, যেরকম আমার নিজস্ব ব্র্যান্ডিং একটা ক্যামোমাইল টি আছে ইউএনডি ওটস নিউট্রিশনিস্টের। ওকে। ওই চাটা আমাদের ঘুমের হরমোনকে বাড়িয়ে তোলে। আচ্ছা। ওর চাটা খেলে, মানে বেড টাইমে খেতে হয় আর কি, ফুল ক্যামোমাইল ফুল, পাহাড়ি ফুল একটা,
জল ফুটবে, ওর ভেতর দিয়ে দিতে হয়, ছেঁকে নিয়ে ওটাকে খেতে হবে, পান কেউ যদি করতে আপনার হবে। ব্র্যান্ডকে না নেয়, সে যদি ন্যাচারাল ঘরে অন্য পদ্ধতি, নিক, কোনো অসুবিধা নেই, মার্কেটে অ্যাভেলেবেল আছে, আচ্ছা, ক্যামোমাইল টি মার্কেটে অ্যাভেলেবেল আছে। সেটা ঘুমকে ঘুম বুস্ট করে। আসতে বুস্ট করবে, ঘুম Okay. আসতে সাহায্য করবে। আরেকটা জিনিস, দুধ। আপনারা বেড টাইমে 1 গ্লাস গরম দুধ, তার সাথে একটু হলুদ, 1 গুঁড়ো হলুদ, মানে 1 চিমটে হলুদ অথবা জাইফল, এই দুটো জিনিস আপনারা মিশিয়ে নিয়ে খান। আপনার কিন্তু এতে উপস্থিত ট্রিপ্টোফ্যান, ওকে, এটা কিন্তু সহজে ঘুম আসতে সাহায্য করবে। এগুলো ঘুম আসার কিছু রেমিডিজ আমি বলে দিচ্ছি। হাতের তলায়, পায়ের তালুতে তেল মালিশ করুন, ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ, একটা টাইমের পর ঘুম আসবে। কিছু মেডিটেশন করুন, যেরকম 3 সেকেন্ড ইনহেল করলেন, 2 সেকেন্ড হোল্ড করলেন, হু করে 3 সেকেন্ড এক্সেল করলেন, একবার হলো, এরকম 100 বার থেকে 150 বার করুন। দেখবেন একটা টাইমের পর আপনি কখন ঘুমিয়ে পড়বেন বুঝতে পারবেন না। শুয়ে শুয়ে করা যেতে পারে এগুলো। হ্যাঁ, আপনি উল্টো কাউন্ট করলেন জেড থেকে এ অবধি, সেটাও একটা ভালো ঘুম। আপনার ঘুম কেন আসছে না, আপনার কি স্ট্রেস রয়েছে? ঘুম না আসার কারণ তো এগুলো, হয়তো আপনি কাজের প্রেসারে আছেন, বা আপনার মধ্যে কোনো স্ট্রেস রয়েছে, বা আপনি মনে মনে একরকম ভাবছেন কিন্তু আপনার মেলাটোনিন ঠিকভাবে কাজ করতে পারছে না ঘুমের হরমোন, দ্যাটস ওয়াই আপনার ঘুমটা আসছে না। একটা এজের পর থেকে ঘুমের ব্যাপারটা কিন্তু কমে যায়, একটা এজের পর থেকে। কিন্তু আমি বলবো যে ঘুমটা খুব ভাইটাল পার্ট। 4টে জিনিস খুব ভাইটাল পার্ট, একটা জল খাওয়া, একটা হচ্ছে সঠিক ঘুম, রেগুলার ওয়ার্কআউট করা এবং হেলদি খাদ্য খাবার করা, আর একটা জিনিস সেটা হচ্ছে মেডিটেশন করা। এই 5টা জিনিস যদি আপনারা ঠিকভাবে করতে পারেন তাহলে নিজের ব্যালেন্স নিজেই করতে পারবেন। এটা আচ্ছা, হচ্ছে ব্যাপার। আপনি একটা ওয়াটারের নাম বলছিলেন, সেই ওয়াটারটার কাজ কি, সেটা আমাদের শরীরে কিভাবে কাজ করে? ওয়াটারের কোনো ক্যালোরি নেই, 0 ক্যালোরি। অনেকে মনে মনে ভাবেন গরম জল খেলে ওজন কমে যাবে, আবার অনেকে এটাই ভাবেন যে ফ্রিজের ঠান্ডা জল খাবো ওজন বেড়ে যাবে। ঠিক ঠিক, এটা কিন্তু পুরো মিথ, আমি বলে দিলাম। কারণ জলের কোনো ক্যালোরি নেই। আপনি যখন জলটা পান করবেন তখন ওই জল হিট হোক বা কোল্ড হোক, আপনার শরীরের টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা, সামান্য কিছু হেরফেরে, সামান্য, খুব সামান্য, ওটা ম্যাটারই করে না। ওকে। আরেকটা বলি ডিটক্স ওয়াটার। ডিটক্স ওয়াটার কি আমাদের শরীরকে ডিটক্সিফাই করবে, মানে আমাদের শরীরে উপস্থিত টক্সিন, ফ্রি র্যাডিক্যালস, এগুলোকে রিমুভ করবে। কিভাবে? ঘামের মাধ্যমে, ওকে, ইউরিনের মাধ্যমে, ল্যাকট্রিনের মাধ্যমে। আপনি ঠিকঠাকভাবে যদি জল পান করতে পারেন এবং যদি মিষ্টি বন্ধ করে দিতে পারেন, সমস্ত রকম সুইট, আপনার স্কিন এমনিই সুন্দর হয়ে যাবে। আপনার সেল নিজের থেকে নিজেকে রিপেয়ারিং করা শুরু করে দেবে। শুধু চিনিতে, মানে মিষ্টিতে এতটা? শুধু মানে চিনির কথা মিষ্টি, বলছি না, পুরো যে কোনো মিষ্টি। মিষ্টি, যে কোনো মিষ্টি আপনি যদি বন্ধ করতে পারেন। আর ডিটক্স ওয়াটার, যেটা বারবার অন্যদিকে চলে যাচ্ছি, ডিটক্স ওয়াটার যেটা আমি বলবো সেটা একটা বলে দিচ্ছি। ডিটক্স ওয়াটার, ধরুন আপনার ওয়েট লস এবং স্কিনকে গ্লোয়িং করবেন, আপনি কিউকাম্বার মানে শসা খোসা সমেত গোল গোল করে কেটে 1 জার জল, মাটির ক্লে পট হলে, মাটির পাত্র হলে ভালো হয়, দিয়ে দিলেন। তার সাথে একটু পুদিনা পাতা অ্যাড করে দিলেন, একটু আদা অ্যাড করে দিলেন, তার সাথে একটু চিয়া সিডস অ্যাড করে দিলেন। এটা কিন্তু একটা ডিটক্স ওয়াটার হয়ে গেল। ওটা 2 ঘন্টা সোক করবেন, দ্যাটস এনাফ। সেই জলটা খেতে হবে, সেই জলটা কনজিউম করবেন, সেই জলটা পান করবেন, দেখবেন আপনি আপনার বারে বারে টয়লেট পাবে, এবং আপনার যত টয়লেট, যত সোয়েটিং, যত আপনার ফ্রি র্যাডিক্যালসগুলো শরীর থেকে বেরিয়ে যাবে, তত কিন্তু আপনি ভেতর থেকে হেলদি এবং ন্যাচারাল থাকবেন। এটা হচ্ছে ব্যাপার। মানে স্কিন গ্লোর ক্ষেত্রে বা আমরা ওজন ক্ষেত্রে এই ডিটক্স ওয়াটারটা খুব বেশি কাজ করে, খুব বেশি কাজ করে। তবে স্কিন গ্লোয়িং এর জন্য আরো কিছু পয়েন্ট আমি দর্শকদেরকে বলে দিচ্ছি, যেটা আজকাল অনেক মেয়েরা জানতে চায় যে কি করে স্কিন গ্লো করব। শরীরকে হাইড্রেটেড রাখতে হবে সবার আগে, মানে জল পান করতে হবে, যেটা বললাম। দ্বিতীয় যেটা বলবো, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। মানেটা কি? গাজর খেতে পারি, বিট খেতে পারি, আপনারা
টমেটোতে লাইকোপিন আছে, টমেটো নেওয়া যেতে পারে। আমাদের ইউ&ডি ওটস নিউট্রিশনিস্টে বা বাইরে থেকেও কিনতে পারেন বেজেল সিড, তুলসীর বীজ, ওটাও কিন্তু আমাদের গাট হেলথ খুব ভালো শরীরের জন্য। খুব খুব উপকার। শরীরের থেকে বড় কথা আমাদের স্কিন, আমাদের কোলাজেনের বন্ডিং ঠিক রাখবে। আমাদের স্কিনের কথায় যদি আসি, দেখুন আমাদের স্কিনে লেয়ারে রয়েছে কোলাজেন, একটা প্রোটিন, ঠিক আছে? তো এই কোলাজেনের বন্ডিং ঠিক রাখতে গেলে এই খাবারগুলো খেতে হবে, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক। টক দই খাওয়া যেতে পারে। আচ্ছা, টক দই আর মিষ্টি দইয়ের মধ্যে ডিফারেন্স কি থাকে? টক দই হচ্ছে গুড ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে, ঠিক আছে? ল্যাক্টোব্যাসিলাস আছে প্রচুর পরিমাণে, ল্যাকটিক অ্যাসিডস আছে প্রচুর পরিমাণে। দুধের মানে মিষ্টি দই চিনি অ্যাড করা, যেহেতু ক্যালোরি বেশি, কোনো গুড ব্যাকটেরিয়া নেই। সেই জন্য টক দই সব সময়ের জন্যই, টক দই আমরা যখন খুশি খেতে পারি, কিন্তু মিষ্টি দই না। খেতে পারি না। মিষ্টি দই হজমের কোনো সমস্যা করে? হজমের থেকে বড় কথা মিষ্টি দই দেখুন খুব লিমিটেড অ্যামাউন্টে খেলে ঠিক আছে, মানসিক তৃপ্ততার জন্য। যে একটা মিষ্টি খাওয়া মানে ইনসুলিন স্পাইক করা, ইনসুলিন বেড়ে যাওয়া, ঠিক আছে? ওটা কিন্তু একটা মানসিক ব্যালেন্সকে ঠিক করে। কিন্তু আপনি যদি হেলদি ওয়েতে দেখতে চান তাহলে টক দইটাই বেস্ট, মিষ্টি দই না। আর ওই স্কিনের কথা যেটা বলছিলাম, যে অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোবায়োটিক, প্রিবায়োটিক এবং গুড ফ্যাট, যে সমস্ত খাবারে গুড ফ্যাট রয়েছে, আমন্ড বাদাম, আখরোট বাদাম, চিয়া সিডস, বেজেল সিডস, এগুলো খান। আর এখন দেখবেন অনেক কোলাজেন ক্রিম আছে, ওগুলো কোনো ভালো নয়, কারণ কোলাজেন যদি আপনারা খান মানে পাউডার ফর্মে বা খাদ্য ফর্মে, সেটা কিন্তু কোলাজেনের বন্ডিং ঠিক করবে। কিন্তু ওই বাইরে থেকে ক্রিম, অবশ্যই একটা হেলদি লাইফস্টাইল খুব ম্যাটার করে। আপনি যদি একটা 100 কেজি মানুষ থেকে 50 কেজিতে হয়ে যান, আপনার শরীরের সমস্ত অর্গানগুলো পুষ্টিকর হয়ে যাবে, অটোমেটিক্যালি আপনি গ্লো করবেন। আমরা যেহেতু কাজের সাথে যুক্ত, সারাদিন কাজ করে থাকি, বা আমাদের টিম দেখে বুঝতে পারছেন, আমি সাধারণ মানুষের সাথে রিলেট করছি যে একটা মানুষের কখন একজন ডায়েটিশিয়ানের কাছে যাওয়া উচিত, বা আপনার কাছে আমরা কেন যাব বা কখন যাওয়া উচিত। একজন সুগার পেশেন্টেরও খাদ্য তালিকা প্রয়োজন। একজন পিসিওডি, আজকাল অনেক মেয়েরা ভোগে, যারা হেলদি হয় তাদের, রোগাদের ক্ষেত্রেও হয়, রোগাদের ক্ষেত্রেও হয়, মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, ঠিক, মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। হ্যাঁ, পিসিওডিতে যদি কোনো মেয়ে সাফার করে, সে যদি কোনো রকম ট্রিটমেন্ট না করে, পরবর্তীকালে তার বন্ধ্যাত্বও আসতে পারে। আমি বলে দিলাম, এটাকে ট্রিটমেন্ট করানো জরুরি, লাইফস্টাইল মডিফিকেশন, সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা জরুরি। আপনার কাছে কেন যাবে? কারণ ডাক্তারের কাছে গেলে, আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, জেনারেলি আমি যে পেশেন্টগুলো দেখি, ডাক্তার নর্মালি কন্ট্রাসেপটিভ পিল, যেটা পিরিয়ড হওয়ানোর পিল দেয়, ওকে, দ্যাট ইজ অ্যান্ড্রোজেন পিল। এই যে পিসিওডি আসলে পরে মেয়েদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন ডিসব্যালেন্স হয়ে যায়, সঠিক ওয়েতে কাজ করতে পারে না। সেই জন্য ওই যে পিলটা দেওয়া হচ্ছে, ওইটা ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, একটা হরমোন পিল, ওই পিল দিয়ে জিনিসটাকে ব্যালেন্স করা হচ্ছে। কিন্তু অ্যাজ আ ডায়েটিশিয়ানের কাজ কি, ন্যাচারাল পদ্ধতি, খুব ন্যাচারাল পদ্ধতিতে। দেখুন, আমি কোনো ডাক্তারকে বলছি না, ওনারা ওনাদের জায়গা থেকে ট্রিটমেন্ট করছেন, কিন্তু আমি বলবো ন্যাচারাল ওয়েতে, ন্যাচারাল খাদ্য খাবারের মাধ্যমে যদি আমরা, বেসিক্যালি পিসিওডি আসলে না, মেয়েদের শরীরে পুরুষ হরমোনটা বেড়ে যায়, ফেসিয়াল হেয়ার গ্রোথ হয়, মুড সুইং করা এটা হয়, বা হেয়ার লস হয়, এগুলো কিন্তু হয়। তো ন্যাচারাল ওয়েতে পুরুষ হরমোনটা কমাতে হবে, ওকে, ন্যাচারাল ওয়েতে ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের ব্যালেন্সটা ঠিক করতে হবে, ন্যাচারাল ওয়েতে ওয়েটটা আইডিয়াল করতে হবে, ওকে, খুব স্বাভাবিকভাবে সাইকেল রেগুলার হবে। কোনো মেয়ের যদি 1 তারিখে পিরিয়ড হয়, সেই মেয়েটার পরের মাসে গিয়ে জেনারেলি 28 তারিখ থেকে 5 তারিখের মধ্যে হবে পিরিয়ড, এটা ন্যাচারাল সাইকেল, ঠিক আছে? এবং যখন পিসিওডি বা পিসিওএস গ্রো করে, তখন তো ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের ব্যালেন্সটা ঠিক নেই। দেখা যাচ্ছে কারোর 2 মাস পর হচ্ছে, কারো 4 মাস, কারো 6 মাস, এত দিনের গ্যাপিং হচ্ছে। এবং সেই যে এক্সট্রা ব্লাডগুলো বা যে ওভুলিউশনের ব্যাপারটা, ওভামগুলো কোথায় যাচ্ছে? ওই
ওভারির গায়ে ছোট্ট ছোট্ট ফলিকলস ক্রিয়েট করছে, সেগুলো কিন্তু র্যাপচার হচ্ছে না, বেরোতে পারছে না। দ্যাট ইজ কল পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ অ্যান্ড সিনড্রোম। তো এগুলো কিভাবে কমানো যায়? ফার্স্ট বলবো যে রেগুলার চেষ্টা করতে হবে ওয়ার্কআউট, রেগুলার চেষ্টা করতে হবে হেলদি খাদ্য খাবার, রেগুলার চেষ্টা করতে হবে স্ট্রেস ফ্রি জীবন লিড করা। কিন্তু ওই পিল ইজ নট আ সাস্টেইনেবল সলিউশন। যেমন গোড়ার গন্ডগোলটা ঠিক করছে না, মানে ওর সাথে সাথে আরো রোগ নিয়ে আসছে। ও যেমন একটা মেরামত করছে, হ্যাঁ, এবার অনেকে যেরকম পিল খেলে বমি হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, অনেক রকম ভমিটিং, নজিয়া, এই প্রবলেমগুলো অনেক পেশেন্টরা এসে বলে। ইভেন আমার কাছে আমি একটা নর্মাল বলে দিচ্ছি, দারচিনি, যেটা পিসিওডির মেয়েদের জন্য খুব উপকারী, উষ্ণ গরম জলের ভেতর রাত্রেবেলা দারচিনির গুঁড়ো ওই চায়ের মতো করে যদি খাওয়া যায়, হরমোনাল ইমব্যালেন্স কিন্তু অনেকটাই ব্যালেন্সে আসে। ওকে, সেটা লং টার্মে না? লং টার্ম খাক না, কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই, যদি না তার কনস্টিপেশন থাকে। কারণ দারচিনি কিন্তু একটু যারা অতিরিক্ত কনস্টিপেটেড তাদের কিন্তু ওটা বাড়িয়ে দেবে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার। তো অ্যাজ এ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আমি শুধু দেখুন, একটা হেলদি লাইফস্টাইল লিড করলে নট অনলি আপনার ওজন কমবে, আপনি কিন্তু ইন্টারনালি হেলদি হয়ে উঠবেন, মেন্টালি অবশ্যই। আমার কাছে দুজন মানুষ এলো, একজনের ওয়েট 80 কেজি, আরেকজনের ওয়েট 40 কেজি, কিন্তু দেখা যাচ্ছে 40 কেজি ওজনের মানুষটার ব্লাড রিপোর্টে পুরো গন্ডগোল, কোলেস্ট্রল বেশি, ট্রাইগ্লিসারাইডস বেশি, হিমোগ্লোবিন কম। ওই মানুষটার কিন্তু রিপোর্ট সব নর্মাল। তাহলে আমার কাছে কোন মানুষটা হেলদি? যার রিপোর্ট নর্মাল। এক্স্যাক্টলি তাই, সে কিন্তু সহজে ওয়েটটা রিডিউস করে ফেলতে পারবে। আর এই মানুষটার ক্ষেত্রে আমাকে ইন্টারনালি তার ব্লাড প্যারামিটার্স গুলো ঠিক করতে হবে ডায়েটের মাধ্যমে। এটাই কিন্তু একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের কাজ। নট অনলি সুগার, পিসিওডি, এখন অনেক মেয়েদের মধ্যে প্রোল্যাকটিন হরমোন বেশি। প্রোল্যাকটিন হরমোন থাকলে অবিবাহিত মেয়েদের মিল্ক সিক্রিয়েশন হয়। বিভিন্ন রকম কেস পাই, যখন চেম্বারে থাকি বিভিন্ন রকম কেস পাই। তো আমি বলবো একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানকে, আবারও বলছি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, যারা বিএসসি, এমএসসি বা ইন্টার্নশিপ বা আমাদের রেজিস্টার্ড নাম্বার যেটা আইডিএ বেঙ্গল থেকে দেওয়া হয়, এগুলো দরকার আছে। তাহলে কি সে ক্লিনিক্যালি, একদম সে ক্লিনিক্যালি আপনাকে ট্রিট করতে পারবে। শুধু এরকম না, একটা রোগা হওয়ার লো ক্যালোরির খাদ্য তালিকা দিয়ে দিলাম, আপনি রোগা হয়ে গেলেন, এইদিকে আপনার ভিটামিন ডিও কমে গেল, আপনার হিমোগ্লোবিনও কমে গেল, আপনার হাঁটুতে ব্যথাও শুরু হয়ে গেল। এটা তো কোনো অথেন্টিক না। আপনি হেলদি ওয়েতে কমান, আপনার সব ঠিক থাকবে, কিন্তু আপনি ওয়েট রিডাকশন করলেন, আপনার হরমোনাল ইমব্যালেন্স ঠিক হলো, আপনার সুগার ঠিক থাকলো, আপনার স্ট্রেস অ্যাংজাইটি রিলিফ হলো, এগুলোই ম্যাটার করে। আচ্ছা, মানে বেসিক্যালি মানে ডাক্তার যেমন ডাক্তার কাজ করবে, আপনারা তেমন আজকাল সমস্ত ডক্টররা ডায়েটিশিয়ান সাজেস্ট করে। হ্যাঁ, নট অনলি ওজন কমানোর জন্য আমার কাছে ডায়াবেটিস পেশেন্টও আসে, আমার কাছে ইনফার্টিলিটি অনেক দিন ধরে, মানে আমার কাছে এরকম, ওই যে বললাম না চুমকি বলে একটি মেয়ে, তারপর সুপর্ণা, এরা সব আমার পেশেন্ট। এরা সব সুপ্রিয়া বলে একজন আছে, এরা সকলে আমার পেশেন্ট। এবং আমার আন্ডারে প্রায় 20 থেকে 25 জন, মানে এরকম দীর্ঘ 8 থেকে 10 বছর ধরে কনসিভ করতে পারছে না ফর পিসিওডি, পিসিওএস, এন্ডোমেট্রিওসিস্ট, তারা কিন্তু এখন মা হয়েছে। বাহ, এগুলো আমার পেজে সব ফিডব্যাক রয়েছে, একদম সমস্তটা, তারা কিন্তু মা হয়েছে। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম যে আমরা যদি ঠিকঠাক জীবনযাত্রা না করি, আমাদের জীবনে নানা রকম সমস্যা, রোগ ব্যাধি থাকতে পারে। ঠিক এর মধ্যে একটা বড় পার্ট আছে আমাদের জীবনে সেক্স। তো এই পার্টটা যে আপনাদের একটা ডায়েটিশিয়ান কীভাবে ম্যানেজ করতে পারে, মানে অ্যাজ এ ডায়েটিশিয়ান হিসেবে আপনি কীভাবে সেটাকে ম্যানেজ করাতে পারেন যে হ্যাঁ ঠিকঠাক জীবনযাত্রায় গেলে তার রোগ ব্যাধির সাথে সাথে তার সেক্স লাইফও ঠিকঠাক ম্যানেজ হবে? আমার কাছে যখন দুজন কাপল আসেন, আমি তাদের প্রপার ওয়েতে কাউন্সেলিং করি। ঠিক আছে, তাদের সেক্স লাইফ কেমন চলছে সবটা খুব ম্যাটার করে, পুরো ডায়েটের উপরে। ইয়েস, খুব ম্যাটার করে। কারণটা কি আমি বলি, আপনার সেক্স লাইফ তখনই ধ্বংস হবে যখন আপনি মানে মানসিকভাবে অন্য কিছুতে ইনভলভ হবে, ক্ষতিগ্রস্ত থাকবো। ঠিক ঠিক আছে, যেরকম আপনি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন, যেরকম আপনি বাইরে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খাচ্ছেন প্রচুর পরিমাণে, আপনি একটা ওভার ওয়েটি একটা মানুষ হয়ে যাচ্ছেন,
অটোমেটিক্যালি আপনার শর্ট টাইম ইজাকুলেশন হবে, ইজাকুলেশনের প্রবলেম আসবে। অনেক মেয়েরা তো বলেই না, মানে ওটাকে নিয়েই সারা জীবন ঠিক ক্যারি করে। কিন্তু আমি মনে করি অবশ্যই এটা এটা ট্রিটমেন্ট করানো উচিত সব সময়ের জন্য। ইভেন মেয়েদের ক্ষেত্রেও হয়, মেয়েদের ক্ষেত্রেও লিবিডো গ্রো করে, মানে সেক্স উত্তেজনা থাকে না কোনো। তো ছেলেদের ক্ষেত্রে এরকম অনেক কিছু খাবার আছে যেগুলো, প্রথম কথা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। আচ্ছা, মানে যেটা আপনি প্রথম থেকেই বললাম, যেগুলো সেক্স লাইফ ডিস্ট্রয় হয় অতিরিক্ত অ্যাডিকশন থেকে হতে পারে, অতিরিক্ত ওয়ার্কলোড, কাজের প্রেশার, মানে কোনো দিশা খুঁজে পাচ্ছেন না, এটা করবো না ওটা, মেন্টাল, একদম মেন্টাল ইস্যু সবার আগে। হ্যাঁ, ফিজিক্যাল ইস্যু আছে। ফিজিক্যাল ইস্যু কি, ধরুন কারোর প্রোল্যাক্টিন হরমোন বেশি ছেলেদের ক্ষেত্রে, তাদের হতে পারে। কারোর হাই লেভেলের ডায়াবেটিস, তাদের হতে পারে। ঠিক আছে, এগুলো কিন্তু মেডিকেল ইস্যু। তো এই জিনিসগুলোকে কিন্তু সঠিক আপনি কিভাবে ডিল করেন, মানে আপনার পেশেন্ট যদি কেউ যায়, আপনি তাদের কি পরামর্শ দেন? কাপল থাকে, তাদের দুজনকেই জিজ্ঞাসা করে আপনি স্যাটিসফাইড বা আপনি স্যাটিসফাইড, তো দুজনের কোনো মানে সেক্স লাইফে কোনো প্রবলেম নেই, তো যারা বেসিক্যালি ইনফার্টিলিটির প্রবলেমে রয়েছে, স্পাম কাউন্ট ঠিক আছে, তো এগুলো খুব ম্যাটার করে। তো আমি কয়টা খাবার বলে দিচ্ছি, সেটা বরং অডিয়েন্সের জন্য উপকার হবে। সঙ্গে ডেইলি রুটিনটা যদি বলেন, মানে ওভারঅল কিভাবে তারা করবে। আপনারা যদি তরমুজ পান, ঠিক আছে, তরমুজে উপস্থিত না এল সিট্রুলিন, এটা কিন্তু রক্তনালীর প্রসারকে বাড়িয়ে দেয়, ফলে কি পারফরমেন্স বৃদ্ধি হয়। 2 নম্বর পয়েন্ট, যেরকম আদা খুব রিজনেবল, আদার যদি রস বা আদাটা যদি রাখা যায়, জিঞ্জারল, এটাও কিন্তু আমাদের শরীরে বলতে পারেন এরা ভেতরের শক্তি ইমপ্রুভ করতে সাহায্য করে। ডিম আদাটা কিভাবে নেবে? নর্মাল ওয়েতে রান্নায় নিক বা এমনি আদা ডিটক্স ওয়াটারে যেটা বললাম ওইভাবে নিক। ডিমে উপস্থিত কোলিন, এটা কিন্তু স্ট্যামিনা বৃদ্ধি করে। ঠিক আছে, আর যেটা বলবো, এখন পাওয়া যায় কিনা জানি না, সবাই বলবে খুব দাম। যদি আপনারা বাইরে থেকে ডেয়ারি মিল্ক কিনে খেতে পারেন, একটা ডার্ক চকলেটও কিনে খেতে পারবেন, খুব বেশি দাম নয়। দেখে নেবেন 70% কোকোযুক্ত ডার্ক, এক টুকরো খাবেন, উপস্থিত ট্রিপ্টোফ্যান ডার্ক চকলেটে, যেটা কিন্তু এই জিনিসটাকে টোটাল ম্যানেজ করে। এগুলো নর্মাল ছোট ছোট কিছু খাদ্য খাবার বললাম, যেটা আশেপাশে খুঁজে পেয়ে যাবে। হ্যাঁ, এগুলো নর্মালি পাওয়া যায়, জেনারেলি পাওয়া যায়। এবার যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে। যদি আপনি আপনার পার্টনারকে হ্যাপি রাখতে চান, খুশি রাখতে চান, আপনার ওয়ার্ক, কাজের প্লেস, কাজের জায়গায়, আপনার ওই জীবনে দুটোকে এক করে মিলিয়ে মিশিয়ে ফেললে সব ধ্বংস, পরিষ্কার কথা। এটাই হয় আজকালকার দিনে। ঠিক তাই। তো ওইভাবে ম্যানেজ করতে হবে। আর যদি তার জন্য কোনো ব্যায়াম বা আদার্স কিছু, হ্যাঁ, মেডিটেশন করুন, তাতে মেন্টাল প্রেশারটা অনেকটা কমবে। বা আপনি আপনার একটা গোল ঠিক করে নিন যে আমি এই টাইমে এটাই করব, তারপর আমি আমার ফ্যামিলিকে টাইম দেব, মানে রুটিন, যেটা আপনি বলছিলেন হ্যাবিট। হ্যাঁ, কারণ ওটাও আপনার রেসপন্সিবিলিটি, একদমই তাই না? দুটোই আপনার কাজটাও আপনার রেসপন্সিবিলিটি, আপনার ফ্যামিলিটাও আপনার রেসপন্সিবিলিটি, দুটোকেই ম্যানেজ করতে হবে। রেগুলার ওয়ার্ক অ্যাক্টিভিটি করুন, রেগুলার। মানে আপনি ওয়ার্ক অ্যাক্টিভিটির মধ্যে আমি আগে আটকাচ্ছি আপনাকে, আমি মাঠে দৌড়ালাম না, জিমে গেলাম না, আমি সূর্য প্রণাম করলাম, করুন, কোনো প্রবলেম নেই। বাড়িতে বসে যে এবং মেয়েরা করতে পারে। প্রণাম কেন, এই যে আমরা বসে এই যে বসে রয়েছি তো, জাস্ট পাটা নাড়াচ্ছি, এটাও কিন্তু অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। ওকে, ঠিক আছে। আমি অফিসে বসে রয়েছি, ইজি চেয়ার, বডি জাস্ট টুইস্ট করছি, এটাও কিন্তু অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। খুব সিম্পল বলছেন আপনি, মানে এগুলো যদি মানুষ ইউজ করতে পারে, আমার মনে হয় অনেক রিলিফ পাবে। এইগুলোই দেখুন, আলাদা করে কিছু করতে হয় না যদি মাইন্ডসেট ঠিক থাকে। ম্যাম, এখন স্পিরিচুয়ালের ধারণা অনেক মানুষের বেড়েছে ধীরে ধীরে, মানে ব্যক্তিগত আমারও। তো আমার প্রশ্নটা আমারই বেসিক্যালি, সেটা হচ্ছে যে আমি আমিষ থেকে নিরামিষে যেতে চাইছি। এবার আমিষে তো একটা হাই প্রোটিন জোন থাকে, ডিম বলুন বা মাংস বলুন বা মাছ বলুন, আমি সেই প্রোটিনটাকে কিভাবে আপনার ভেজে পাবো? দেখুন, ফার্স্ট কথা যেটা আমি বলবো, যদি আপনার অন্তর আত্মা না চায়
যে কোনো জীব হত্যা করে আমি খাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু একটা সাইকোলজিক্যাল ইস্যু চলে আসবে। আপনি হয়তো খাবেন কিন্তু ওটা ডাইজেশনে প্রবলেম হতে পারে, ঠিক আছে, ওটা আপনার মেন্টাল হেলথকে এফেক্ট করবে, ঠিক আছে। তো আপনি যদি অন্তর থেকে ছাড়তে চান যে না এটা আমি ঠিক নিতে পারছি না, আমার জন্য এটা পজিটিভ ওয়েতে ছাড়তে পারেন, কোনো অসুবিধে নেই, এবং সেটাকে ফুলফিলও করতে পারেন। কিভাবে? আপনাকে যেটা করতে হবে, খাদ্য তালিকায় আপনি ভাত, ডাল, যে কোনো সবজি, সবজির ভেতর আপনি ওই যে বললাম লাল কালারের সমস্ত সবজি ইনক্লুড করুন। ডাল তো সব ডালই নিতে পারবেন, ডালে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। পনির রাখতে পারেন, ছানা রাখতে পারেন, সয়াবিন রাখতে পারেন, এগুলোকে খাদ্য তালিকায় প্রাধান্য দিতে পারেন। ইভেন দুধ যদি আপনি হজম করতে পারেন, দুধের মতন মানে হেলদি নিউট্রিশন যুক্ত খাবার আর কিছু নেই। আচ্ছা, দুধ খান রেগুলার। অনেক জায়গা থেকে শোনা কথা যে সাদা জিনিসকে অ্যাভয়েড করা, চিনি না, দুধের কথা আমি বলবো না, কারণ দেখুন যাদের হরমোনাল ইমব্যালেন্স রয়েছে, প্রোল্যাকটিন বেশি, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু যেহেতু আপনি ওই দিকটা অফ করে দিচ্ছেন, সেই ক্ষেত্রে এটাকে আপনি নিন না, কারণ আপনি তো অ্যানিমাল প্রোটিনটা কিছুই নিচ্ছেন না, খাচ্ছেন না। দুধ খান, কোনো ক্ষতি হবে না। চিয়া সিডস খান, সজনে পাতা খান, মানে মোরিঙ্গা। সেম জিনিস বাচ্চাদের ক্ষেত্রেও তো, মানে বাচ্চারা যারা মাছ মাংস খায় না, যেমন এবার দেখুন, এবার একটা কথা আমি বলি, হ্যাঁ বাচ্চারা মাছ মাংস খায় না, তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম নাট সিডস গুঁড়ো করে নিলাম, সেগুলোকে আমি দিলাম রেগুলার। বা বাচ্চাদের ক্ষেত্রে একটা করে ফল দিলাম রেগুলার, ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে দেখুন, প্রত্যেকের ক্ষেত্রে তো ডায়েট প্ল্যান কাস্টমাইজড হয়, কারণ আমার একটা ডায়েট প্ল্যান তৈরি করতেই 40 থেকে 45 মিনিট আপনাকে তার ব্যাকগ্রাউন্ড জানতে হয়, টোটাল তার হাইট, ওয়েট, বিএমআই, আইডিয়াল বডি ওয়েট, তার কোন ফুডে অ্যালার্জি, তার শরীরে কি কমপ্লিকেশন রয়েছে, সবকিছুর ওপর ভিত্তি আমি একটা বেসিক, যারা সবাই দেখছে আমার মতো মনে করে অনেক মানুষই আছে যাদের বেসিক কয়েকটা পয়েন্ট, বেসিক কয়েকটা মানে খাদ্য তালিকা বলছেন, একদম আর কিছু না, বাস কয়েকটা ছোট ছোট পয়েন্ট। আমি একটা বলে দিচ্ছি, সকালবেলা উঠে 1 গ্লাস জল খান, নরমাল প্লেন জল খান। যদি মনে হয় আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম, জিরে জল খান। যদি আপনার সুগার থাকে, মেথি জল খান। যদি আপনার থাইরয়েড থাকে, কোরিয়েন্ডার সিডস মানে হচ্ছে ধনের গুঁড়ো, মানে ধনিয়া সিডস ভেজানো যে জল, ওটা খান, হয়ে গেল সকাল রুটিন। তারপর যদি চা খেতে মন চায়, লিকার চা খান, গ্রিন টি খান। আর আপনাকে যেই প্রসেসে চা বললাম, ওই প্রসেসে চা খেতে পারেন। দেন আপনি ব্রেকফাস্ট করুন, ব্রেকফাস্টটা রাজার মতন রাখুন। চাইলে ভাতও খেতে পারেন, ভাত, ডাল, সবজি, একটা ডিম সেদ্ধ। বা যদি এটা খেতে না চান, ওটস, দালিয়া, এগুলো রাখুন, হয়ে গেল। তারপর মিড মর্নিং টাইমে একটা ফলকে প্রাধান্য দিন, সে একটা শশাও খেতে পারেন, যেটা রিজনেবল খুব। দিয়ে দুপুরবেলা টক দই, স্যালাড, এগুলোকে মেন কোর্সে প্রাধান্য দিন। এটা আমরা এইটুকু নিই, কিন্তু এটা একটু বেশি করে নিন। আচ্ছা, এটা হেলদি হবে আপনার, এটা হ্যাবিট আর কি, এটা সব মানুষের জন্য বলছেন। আর এরকম করুন, একটা যদি আপনার খাদ্যের পোর্শন কন্ট্রোল করার দরকার থাকে, এখন পোর্শন কন্ট্রোল থালা পাওয়া যায়, যেগুলো ওই খোপ যে থালাগুলো, ছোট খোপটায় ভাত নিন, একটা খোপে ডাল নিন, একটা খোপে মাছ মাংস নিলেন, বড় খোপে একদম ভেজিটেবলস নিলেন বেশি করে, হয়ে গেল। বিকেলবেলা চা খেতে মন চাইলে চা, একটু খই বা মাখানা খেতে পারেন, বা নর্মাল ছোলা বাদাম খেতে পারেন, কোনো অসুবিধে নেই। বা বিকেল টাইমে যদি মনে হয় যে একটু চটপাটা কিছু খাবো, অনেকেরই হয়, আপনারা রোস্টেড মাখানা বা মাখানার সাথে একটু পেঁয়াজ, একটু আপনার শসা, গাজর এক করে নিয়ে একটু টমেটো কেচাপ বাড়িতে বানিয়ে নিলেন, ওটা দিয়ে মাখিয়ে খেলেন, ওটাও হেলদি। আর রাতের খাবারটা একটু লাইট করতে হবে, যতটা কম করা যায়, এবং হেলদি খাবার রাখুন রাতে, ঠিক আছে। যেরকম কি একটা রুটি সবজি খেলেন, বা একটা স্যুপ খেলেন, কোনো সুইট কর্ন স্যুপ খেলেন, চিকেন স্যুপ খেলেন, বা যে কোনো স্ট্রু খেতে পারেন। একদম সিম্পল রাখুন, একদম লাইট রাখুন, অতিরিক্ত রিচ রাখবেন না, তাহলে একটা টাইমের পর আপনার ওই রিচ বডিটা মানতে পারবে না। হ্যাবিট, আমি তো বললাম ওগুলো হ্যাবিট। তো এইটাই আমার আজকে দর্শকদের জন্য খাদ্য তালিকা, ছোট্ট করে বললাম, এটা ফলো করুন,
কিছুটা হলেও বেনিফিট পাবেন। কোনো ইস্যু হলে কোনো ডায়েটিশিয়ানকে পরামর্শ নিন। যে কোনো ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে নেবেন যদি আপনার কোনো রকম ডায়েট রিলেটেড ইস্যু থাকে। ওকে, থ্যাংক ইউ ম্যাম, এতটা সময় দিলেন আর এত সুন্দরভাবে মানুষকে বোঝালেন। আমার মনে হয় অনেক মানুষ উপকৃত হবে, মানে অনেক কিছু জানতে পেলো, মানে আমি নিজেও অনেক কিছু আজকে জানলাম। এগেন থ্যাংক ইউ। আর আশা করি আমাদের সাথে আরও একটা পডকাস্ট আপনাকে করতে হবে, যার ফলে আরও অনেক কিছু হয়তো আমরা আলোচনা থেকে বেরিয়ে গেলাম। অনেক কিছু রয়েছে এর মধ্যে, ডায়েট তো বিস্তারিত আলোচনা, অনেক বড় আলোচনা। তো বাকির জন্য আর একটা পডকাস্টের জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। থ্যাংক ইউ সো মাচ। আমারও খুব ভালো লাগলো আপনাদের পডকাস্ট শোতে এসে। আপনাদের প্রত্যেকের ব্যবহার সত্যি অসাধারণ। সকলে ভালো থাকুন, আমাদের স্বাস্থ্যটাই সম্পদ। ইট হেলদি, স্টে হেলদি।